9টা বছর 9টা বছর আগে এই লাল গোলার মাটিতেই আমার রক্ত আর চোখের জল একসাথে মিশেছিল। সবাই বলেছিল আমি চোর, আমি বেকার, আমি একটা অপদার্থ। যে মানুষটাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতাম সেও সেদিন আমার দিকে ঘৃণার চোখে তাকিয়েছিল। সেদিন ওই অন্ধকার রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে আমি যখন এই গ্রাম ছেড়ে যাচ্ছিলাম, তখন আমার পকেটে একটা কানা কড়িও ছিল না, কিন্তু বুকের ভেতর ছিল দাউ দাউ করে চলতে থাকা একটা আগ্নেয়গিরি। সবাই ভেবেছিল ওই অপমানের আগুনে মিরাজ পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ওরা জানতো না ছাইয়ের ভেতর থেকেই ফিনিক্স পাখির জন্ম হয়। আজ আমি ফিরেছি, তবে সেই মাথা নিচু করা মার খাওয়া মিরাজ হয়ে নয়। আমি ফিরেছি তোদের সব অহংকার, তোদের সব অন্যায়কে এই মাটিতেই পুঁতে দিতে। তোরা ভাবছিস তোরা গ্রাম চালাস, তোরা আইন কিনে নিয়েছিস। ভুল, তোরা ইঁদুর, আর আমি তোদের গর্তের মুখে দাঁড়িয়ে থাকা সেই অদৃশ্য শিকারী। খেলাটা তোরা শুরু করেছিলি 9 বছর আগে, কিন্তু বিশ্বাস কর, শেষ চালটা আমিই দেব। এতক্ষণ যার কথা শুনছিলেন সে আমাদের গল্পের নায়ক মিরাজ আহমেদ। হেডকোয়ার্টারের অন্ধকারে একটি চেয়ারে বসে সে ভাবছে 9 বছর আগের সেই রাত্রির কথা। চলুন আগে দেখে আসি 9 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক। মুর্শিদাবাদের লালগোলা গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ভাগীরথী নদী। বিকেলের পড়ন্ত রোদে নদীর পাড়ে একা বসে আছে মিরাজ। মিরাজ গ্রামের এক সাধারণ যুবক, বয়স 22। স্নাতক পাশ করার পর 2 বছর ধরে চাকরির পেছনে ছুটছে, কিন্তু বেকারত্বের তকমাটা পিছু ছাড়ছে না। নদীর ঠান্ডা বাতাসে মিরাজের চুলগুলো উড়ছে। পেছন থেকে ধীর পায়ে এগিয়ে আসে মেহেরিন। মেহেরিন গ্রামেরই মেয়ে, মিরাজের সমবয়সী। দুজন দুজনকে ভালোবাসে খুব। কিরে, আবার একা একা বসে আছিস যে এখানে? মিরাজ ঘাড় ঘুরিয়ে মেহেরিনকে দেখে একটু ম্লান হাসে। দীর্ঘশ্বাস ফেলে আবার নদীর জলের দিকে তাকায়। একা না বসে তো আর উপায় নেই রে। পকেটে টাকা না থাকলে দুনিয়ার ভিড়টাও কেমন যেন ফাঁকা লাগে। তুই আবার ওসব আজে বাজে কথা শুরু করলি মিরাজ? আজে বাজে কথা না মেহেরিন, এটাই একদম সত্যি কথা। আজ সকালে তো সদরে গিয়েছিলাম একটা ইন্টারভিউ দিতে। তো কি হলো সেখানে? কিছু বললো? মেহেরিন শাড়ির আঁচলটা একটু সামলে মিরাজের পাশে ঘাসের ওপর বসে পড়ে। কি আর হবে, যা হয় আর কি। ঘুষের টাকা ছাড়া ওই চেয়ারে বসা যায় না মেহেরিন। ওরা মুখের ওপর বলে দিল 3 লাখ টাকা লাগবে। 3 লাখ? এত টাকা তুই কোথায় পাবি? সেটাই তো কথা। আব্বার যা সামান্য জমানো টাকা ছিল তা তো বড় ভাইয়ার ব্যবসাতেই শেষ। এখন আমি যাব কোথায়? তুই কি কোনোদিনও একটা চাকরির জোগাড় করতে পারবি না মিরাজ? আমি তো দিনরাত চেষ্টা করছি মেহেরিন, তুই তো ভালো করেই জানিস আমি বসে নেই। তোর চেষ্টা দিয়ে তো আর পেট ভরবে না রে। আব্বা তো কাল রাতেও বলেছিল তুই নাকি সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়াস বাজারের মোড়ে। মেহেরিনের বাবা গ্রামের একজন কড়া মেজাজের মানুষ এবং সেই গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মিরাজের বেকারত্ব তার একদমই পছন্দ নয়। তোর আব্বা তো আমাকে কোনোদিনও দু চোখে দেখতে পারে না। ওনার চোখে আমি একটা অপদার্থ। পারবে কি করে? তুই বল তো, তুই কি কোনো কাজ করিস? একটা বেকার ছেলের হাতে কেউ নিজের মেয়ে তুলে দেয়? তুইও আমাকে খোঁটা দিচ্ছিস মেহেরিন। মেহেরিন একটু রেগে যায়, আবার তার চোখে অভিমানও জমে ওঠে। খোটা দেব না? আর কতদিন এভাবে চলবি তুই? কাল চেয়ারম্যান সিকান্দার চাচার ভাতিজা আমাকে স্কুলের রাস্তায় আটকে ছিল। কি বললি? এই শুয়োরের বাচ্চাটা তোকে আটকাইছিল? মিরাজের চোয়াল শক্ত হয়ে যায়। সে রাগে ঘাস থেকে উঠে দাঁড়ায়। হ্যাঁ, বলছিল তুই নাকি ওদের স্যারের গোডাউনে কাজ খুঁজছিস। আমি নাকি ওর সাথেই বিয়েতে রাজি হয়ে যাই। আমি ওকে আজ খুন করে ফেলবো মেহেরিন। আমি ওর গোডাউনের কাজ করতে যাব কেন? আমি এতটা ছোট হয়ে যাইনি। খুন করবি তুই? তুই কি পারিস মিরাজ? নিজের পেটের ভাত জোগাড় করার ক্ষমতা নেই তোর, আর তুই করবি খুন? মেহেরিনের তীক্ষ্ণ কথায় মিরাজ একদম চুপ হয়ে যায়। তার ভেতরের আত্মসম্মান বোধে ভীষণ আঘাত লাগে। তুই আমাকে এতটাই দুর্বল আর ফেলনা ভাবিস মেহেরিন?
দুর্বল না তো কি? আজ তোকে গ্রামের সবাই অবহেলা করে, রাস্তার কুকুরও তোর চেয়ে বেশি দাম পায় রে। তুই কেন কিছু করিস না মিরাজ? সময় আমার খারাপ যাচ্ছে মেহরিন, কিন্তু একদিন সব ঠিক হবে, তুই দেখিস। কবে ঠিক হবে? আমার তো মনে হয় তোর এই বেকারত্বের অপবাদ একদিন আমার গায়েও কাদা মাখাবে। মেহরিন রাগে উঠে দাঁড়ায়, চোখের কোণে তার জল জমেছে, গলাটা ধরে আসছে। তুই শুধু বড় বড় কথাই বলতে পারিস, তোর দ্বারা কিচ্ছু হবে না মিরাজ, কিচ্ছু না। তুই একটা আস্ত কাপুরুষ। মেহরিন, তুই অন্তত আমাকে বিশ্বাস কর, আমি তোকে ঠকাবো না। বিশ্বাস করার মতো তুই কোনো কাজই করিসনি মিরাজ। আজ থেকে আর আমার সাথে দেখা করবি না তুই। আব্বা আমার বিয়ের সম্বন্ধ দেখছে, আমি সেখানেই বিয়ে করব। মেহরিন হন হন করে সেখান থেকে চলে যায়। মিরাজ পাথর হয়ে দাঁড়িয়ে থাকে নদীর পাড়ে। মেহরিনের শেষ কথাগুলো তার কানে বারবার বাজতে থাকে। মেহরিন চলে যাওয়ার পর মিরাজের মনটা ভীষণ বিক্ষিপ্ত হয়ে পড়ে। সে নদীর পাড় থেকে উঠে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে সোজা গ্রামের বাজারের দিকে চলে যায়। বাজারে পৌঁছাতেই একটা বিশাল হট্টগোল চোখে পড়ে তার। চেয়ারম্যান সিকান্দারের সারের গোডাউনে নাকি চুরি হয়েছে। মিরাজ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দেখতে গেলে সিকান্দারের ভাতিজা হঠাৎ মিরাজকে দেখিয়ে চোর বলে চিৎকার করে ওঠে। কেউ কিছু বোঝার আগে সিকান্দারের লোকেরা মিরাজকে ধরে ফেলে। তাকে মারতে মারতে বাজারের পেছন থেকে গ্রামের পঞ্চায়েত বটতলার দিকে টেনে নিয়ে যায় তারা। মিরাজ হাজারবার চিৎকার করে বলে সে নির্দোষ, কিন্তু কেউ তার কথা শোনে না। ততক্ষণে রাত গড়িয়েছে, আকাশ কালো করে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। রাত তখন 11টা। গ্রামের পঞ্চায়েত বটতলার কাদার মধ্যে মিরাজকে ফেলে রাখা হয়েছে। মুষলধারে বৃষ্টি পড়ছে অবিরাম। চেয়ারম্যান সিকান্দার গ্রামের সবচেয়ে ক্ষমতাধর আর নিষ্ঠুর মানুষ। একটা কালো ছাতার নিচে দাঁড়িয়েছে, তার চোখে মুখে চরম অহংকার। মিরাজের সারা শরীরে আঘাতের চিহ্ন, শার্টটা ছিঁড়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। কাদার মধ্যে সে হাঁটু গেড়ে বসে আছে। কিরে ভিখারি, তুই আমার গোডাউনে সার চুরি করতে ঢুকেছিলি? আমি চুরি করিনি চেয়ারম্যান সাহেব, আমি ওই রাস্তায় শুধু হাঁটছিলাম। সিকান্দার এগিয়ে এসে তার ভারী বুট জুতো দিয়ে মিরাজের পেটে সজোরে লাথি মারে। মিরাজ ছিটকে কাদার মধ্যে পড়ে যায়। চুপ কর শুয়োরের বাচ্চা, আমার ভাতিজা নিজের চোখে তোকে বস্তা টানতে দেখেছে, আর তুই বলছিস হাঁটছিলি? ভিড়ের ভেতর থেকে ছুটে আসেন আকবর আলী। তিনি মিরাজের বৃদ্ধ বাবা, গ্রামের একজন সৎ মানুষ। চেয়ারম্যান সাহেব, ওকে মারবেন না। আমার ছেলে আর যাই হোক চুরি করতে পারে না। আপনি নিজেই সৎ হতে পারেন, কিন্তু আপনার এই বেকার ছেলেটা একটা আস্ত চোর। না না, আমার মিরাজ এমন নয়। ও তো চাকরি খুঁজছে, ও কেন আপনার ছাড় চুরি করবে? আকবর আলী কাঁদতে কাঁদতে কাদার মধ্যে বসে পড়েন। মিরাজের বড় ভাই সিরাজ একপাশে ভয়ে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না। চেয়ারম্যান চাচা, ওকে ছেড়ে দিন। ওর ভুল করে হয়তো ওইদিকে গিয়েছিল। আমরা গরিব মানুষ, আমাদের মাফ করে দিন। ভুল করে আজ ওর হাত দুটো ভেঙে দেব আমি সিরাজ, যাতে আর কোনো দিনও আমার জিনিসে হাত দেওয়ার সাহস না পায়। সিকান্দারের লোকেরা মিরাজকে আবার বাঁশ দিয়ে পেটাতে শুরু করে। মিরাজ ব্যথা কুকড়ে যায়, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ করে না। দোহাই আপনাদের, ওকে ছেড়ে দিন। ওর গায়ে হাত তুলবেন না, আমি ওর হয়ে সব টাকা দিয়ে দেবো। আকবর আলী হাউমাউ করে কেঁদে চেয়ারম্যান সিকান্দারের পা জড়িয়ে ধরেন। পা ছাড়ুন আকবর সাহেব, আপনার চোর ছেলেকে আজ আমি জ্যান্ত পুঁতে ফেলবো এই মাটিতে। মিরাজ কাদার মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে। নিজের বাবার এই চরম অপমান দেখে তার ভেতরটা রাগে আর লজ্জায় জ্বলে ওঠে। আব্বা, তুমি ওর পা ছাড়ো, পা ছাড়ো বলছি আব্বা। মিরাজের গলা দিয়ে ঘর ঘরে আওয়াজ বেরোয়। সে কাদা মাখা হাত দিয়ে মাটি খামচে ধরে। চুপ কর তুই কুলাঙ্গার। তুই কেন গেলি ওইদিকে? আজ তোর জন্যই আমার এই বৃদ্ধ বয়সে মানুষের পায়ে ধরতে হচ্ছে। আমি আমি চোর না আব্বা, আমি চোর না, ওরা আমাকে ফাঁসিয়েছে। ঠিক তখন ভিড়ের একপাশে চোখ পড়ে মিরাজের। ছাতা হাতে দাঁড়িয়েছে মেহরিন। বৃষ্টির জলের সাথে মেহরিনের চোখের জলও মিশে যাচ্ছে, কিন্তু তার চোখে কোনো মায়া নেই, আছে প্রচন্ড রাগ আর ঘৃণা। চোর না হলে আজ তোর এই অবস্থা কেন মিরাজ? মেহরিনের গলা শুনে ভিড়ের সবাই একটু চুপ হয়ে যায়।
মিরাজ কাদা মাখা মুখে মেহেরিনের দিকে তাকায়। সে বিশ্বাস করতে পারছে না মেহেরিনও তাকে সন্দেহ করছে। আজ বিকেলে যখন বলেছিলাম তোর দ্বারা কিচ্ছু হবে না, তখন তো খুব বড় বড় কথা বলেছিলি। এটাই তোর কাজ? মেহরিন, তুইও আমাকে অবিশ্বাস করছিস? তুইও ভাবছিস আমি চোর? বিশ্বাস করার মতো তুই রেখেছিসটা কি? নিজে তো বেকার ভব ঘুরে ঘুরছিস, এখন নিজের বাপকেও এই বয়সে মানুষের পায়ে ফেলছিস। মেহেরিনের কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধে মিরাজের বুকে। সিকান্দারের লাঠির বাড়ির চেয়েও এই কথাগুলোর আঘাত অনেক বেশি। তোর মতো একটা অপদার্থ চোর আর বেকার ছেলেকে গ্রামের কেউ সম্মান করবে না মিরাজ। তুই মরে যা, তাও ভালো। তোর মুখ দেখতেও আমার ঘেন্না হচ্ছে। মেহেরিন রাগে ছাতা ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। সে আর একবারও পেছনে ফিরে তাকায় না। চেয়ারম্যান সিকান্দার অট্টহাসি হেসে ওঠে। তার লোকেরা মিরাজের অসহায় অবস্থা দেখে মজা পায়। শুনলেন তো আকবর সাহেব, গ্রামের মাস্টার মশাইয়ের মেয়ে আজ আপনার ছেলেকে চোর বলেছে, এরপর বলবে ও সাধু। আল্লাহর দোহাই চেয়ারম্যান সাহেব, আমার ছেলেকে আপনি মাফ করে দিন। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। মিরাজ আর সহ্য করতে পারে না। সে বাবার এই কষ্ট আর মেহেরিনের ছুড়ে দেওয়া অপমান মেনে নিতে পারে না। তার চোখের দৃষ্টি বদলে যায়। আমি কোনো দিন আপনাকে মাফ করব না চেয়ারম্যান, কোনো দিন না। মিরাজ কাদা থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ায়। তার শরীর কাঁপছে। চোখ দিয়ে রক্ত আর বৃষ্টির জল একসাথে গড়িয়ে পড়ছে। কি বললি তুই শুয়োরের বাচ্চা? এখনো চোখ রাঙাচ্ছিস আমাকে? মিরাজ কোনো উত্তর দেয় না। সে সোজা সিকান্দারের চোখের দিকে তাকায়। তার সেই হিমশীতল আর ভয়ঙ্কর দৃষ্টি দেখে সিকান্দারেরও বুকের ভেতরে একটু কেঁপে ওঠে। আব্বা, তুমি আর কারো পায়ে ধরবে না, আমি যাচ্ছি। কোথায় যাবি তুই এই অন্ধকারে? ঘরে চল মিরাজ, যা হয়েছে হয়েছে। না আব্বা, এই গ্রামে আর আমার কোনো জায়গা নেই। আমি ফিরে আসব। আপনাদের এই অপমানের জবাব দিতেই আমি একদিন ফিরে আসব। মিরাজ ঘুরে দাঁড়ায়। সে একবার শুধু মেহেরিন যেদিকে গেছে সেদিকে এক পলক তাকায়। তার বুকে এখন শুধু প্রতিশোধের আগুন। তারপর মুষলধারে বৃষ্টির মধ্যে ঘুটঘুটে অন্ধকারের ভেতর দিয়ে সে হাঁটতে শুরু করে। কেউ তাকে আটকানোর সাহস পায় না। মিরাজের সেই অপমানিত রক্তাক্ত অবয়বটা আস্তে আস্তে রাতের অন্ধকারে চিরকালের মতো মিলিয়ে যায়। সেই রাতের পর কেটে গেছে দীর্ঘ 9টা বছর। লালগোলার সেই অপমানিত যুবক মিরাজ আজ সেই পুরনো মিরাজ নেই। নিজের জেদ আর কঠোর পরিশ্রমে সে আজ আইপিএস অফিসার। বর্তমানে সে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স টাস্ক ফোর্সের ডিজিপি। সকাল 9টা, কলকাতা পুলিশ ভবনের স্পেশাল হেডকোয়ার্টারের কনফারেন্স রুম। ঘরের আলো একটু কমানো, দেয়ালের বড় স্ক্রিনে লালগোলা বর্ডারের একটা ক্রাইম ম্যাপ ভাসছে। রাজ্যের হোম মিনিস্টার খুব বিরক্তি নিয়ে ম্যাপটার দিকে তাকিয়ে আছেন। আপনি কি আমাকে বোকা ভাবছেন ডিআইজি সাহেব? একটা বর্ডার জেলার ছোট্ট গ্রাম কলকাতা থেকে কন্ট্রোল করা যাচ্ছে না? স্যার, বিষয়টা শুধু একটা গ্রামের নয়, পুরো লালগোলা বর্ডার জুড়ে একটা বিশাল সিন্ডিকেট তৈরি হয়েছে। সিন্ডিকেট তো আমি ম্যাপেও দেখতে পাচ্ছি, কিন্তু লোকাল পুলিশ কি করছে সেখানে? তাদের কাজটা কি? লোকাল পুলিশের ওসি রফিক নিজেই এই সিন্ডিকেটের বড় একটা অংশ স্যার। সে চেয়ারম্যান সিকান্দারের হাতের পুতুল হয়ে কাজ করছে। এই সিকান্দার লোকটাকে, তার এত সাহস যে পুলিশের নাকের ডগায় বসে স্মাগলারিংয়ের সাম্রাজ্য চালাচ্ছে? চেয়ারম্যান সিকান্দার ওই এলাকার রাজ স্যার। সে শুধু স্মাগলিং নয়, নিরীহ কৃষকদের জমিও দখল করেছে, কিন্তু কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। তাহলে স্পেশাল ফোর্স পাঠানোর বন্দোবস্ত করুন। এক রাতের মধ্যে পুরো গ্রাম কর্ডন করে সিকান্দার আর তার লোকদের তুলে নিয়ে আসুন। ঠিক তখনই কনফারেন্স রুমের একদম পেছনের অন্ধকার কোণ থেকে একটা ভারী এবং শান্ত কণ্ঠস্বর ভেসে আসে। তাতে কোনো লাভ হবে না স্যার। হোম মিনিস্টার এবং ডিআইজি চমকে পেছনের দিকে তাকান। অন্ধকারে বসা লোকটা নিজের চেয়ার ঘুরিয়ে একটু আলোর দিকে এগিয়ে আসে। পেশিবহুল শরীর, চোয়ালের কাছে একটা পুরনো কাটার দাগ, চোখের দৃষ্টিতে একটা হিমশীতল কাঠিন্য। সে হলো এই স্পেশাল ইউনিটের প্রধান ডিজিপি মিরাজ আহমেদ। কোনো লাভ হবে না ডিজিপি সাহেব। স্পেশাল ফোর্স গেলে তো ইঁদুরগুলো এমনিতেই গর্তে থেকে বেরিয়ে আসবে। ইঁদুরগুলো গর্ত থেকে বেরোবে না স্যার।
তারা গর্তের আরো গভীরে লুকিয়ে পড়বে, কারণ আমাদের ফোর্সের গাড়ির আওয়াজ তাদের কানে আগে পৌঁছবে। ডিজিপি ঠিকই বলেছে স্যার। ওসি রফিক আমাদের মুভমেন্টের খবর সিকান্দারকে আগেই দিয়ে দেবে। আমরা যাওয়ার আগেই সব প্রমাণ গায়েব হয়ে যাবে। তাহলে উপায় কি? এই সিন্ডিকেট তো এভাবে চলতে দেওয়া যায় না। সামনে নির্বাচন, তার আগে এই এলাকা পরিষ্কার হওয়া দরকার। উপায় একটাই স্যার, সিস্টেমের ভেতরের ইঁদুরগুলোকে ধরতে হলে আমাদের বিড়ালের রূপ লুকিয়ে রাখতে হবে। কোনো ফোর্স যাবে না সেখানে। ফোর্স যাবে না? তাহলে কে যাবে? কোনো আন্ডার কভার এজেন্ট? এজেন্ট নয় স্যার, এই মিশনটা আমি নিজে লিড করব। আমি একাই যাব যেখানে। আপনি একা যাবেন মিরাজ? কিন্তু এটা তো অনেক রিস্কি হয়ে যাবে। সিকান্দারের কাছে প্রচুর অস্ত্র আছে। অস্ট্রের চেয়েও বড় জিনিস হলো ইনফরমেশন ডিআইজি সাহেব। আমি সেখানে ডিজিপি হিসেবে যাব না, আমি যাব একদম সাধারণ মানুষের ছদ্মবেশে। কিন্তু আপনার পরিচয় যদি কেউ জেনে যায়? কেউ জানবে না স্যার, কারণ আমি সেই গ্রামেরই একজন সাধারণ মানুষ হয়ে মিশে যাব। আর তাছাড়া এই এলাকায় প্রতিটা রাস্তা, প্রতিটা বাঁক আমার খুব ভালো করে চেনা। ঠিক আছে মিরাজ, আপনি যেভাবে ভালো বোঝেন, কিন্তু সাবধানে থাকবেন। লোকাল পুলিশের কোনো সাহায্য আপনি পাবেন না। আমার কারো সাহায্যের দরকার নেই স্যার, আমি শুধু ফাইলটা রেডি করতে বলেছিলাম। আমার নতুন পরিচয়ের ডকুমেন্টসগুলো কি তৈরি? হ্যাঁ মিরাজ, আপনার নতুন নাম রুস্তম, পেশায় একজন এনজিও কর্মী। আপনার সব ফেক আইডি আর ব্যাকগ্রাউন্ড একদম আসল মনে হওয়ার মতো করে সার্ভারে আপডেট করে দেওয়া হয়েছে। পারফেক্ট। আমি আজ রাতেই লালগোলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার সাথে হেডকোয়ার্টারের যোগাযোগ থাকবে শুধু এনক্রিপ্টেড চ্যানেলে। গুড লাক ডিজিপি, আশা করি খুব তাড়াতাড়ি ভালো কোনো খবর পাবো। মিরাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সে টেবিল থেকে তার ফাইলটা হাতে নেয়। তার চোখের দৃষ্টিতে একটা আলাদা আগুন জ্বলছে, যা শুধু ডিউটির নয়, বরং 9 বছরের পুরনো একটা হিসাব চোকানোর আগুন। এরপর কেটে যায় আরো কটা দিন। মিরাজ নিজের নতুন পরিচয় গুছিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে লালগোলা গ্রামের অবস্থাও দিনের পর দিন খারাপ হচ্ছে। দুপুর 2টো, লালগোলার গ্রামের বাজার। কাঠফাটা রোদ মাথার উপর। বাজারের এক কোণে সবজি নিয়ে বসে আছে রহিম চাচা। চেয়ারম্যান সিকান্দারের ডান হাত কাদের তার দলবল নিয়ে বাজারে টোল আদায় করতে এসেছে। তাদের হাতে মোটা লাঠি। কিরে রহিম, আজকে চাঁদা কোথায়? জলদি বের কর। কাদের ভাই, আজ তো বেচা কেনা হয়নি তেমন। 2 দিন আগেই তো ডবল সাদা দিলাম। আজ একটু মাফ করে দেন না ভাই। মাফ করে দেব? তোর বাপের বাজার এটা যে মাফ করে দেব? টাকা দিবি কিনা বল। বিশ্বাস করো কাদের ভাই, আমার কাছে সত্যি টাকা নেই। এই দেখো, পকেট একদম খালি। কাদের রাগে রহিম চাচার সবজির ঝুড়িতে সজোর একটা লাথি মারে। সব তাজা সবজি ড্রেনের কাদায় গিয়ে পড়ে। হায় হায়, কি করলি ভাই তুই এইটা? আমার সব শেষ হয়ে গেল যে। আজ শুধু সবজি ফেলেছে, কাল টাকা না পেলে তোর দোকানে জ্বালিয়ে দেব, মনে থাকে যেন। বাজারের সবাই মাথা নিচু করে এই অন্যায় দেখছে, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। একটু দূরে রাস্তার পাশে পুলিশের জিপ নিয়ে দাঁড়িয়ে আছে লোকাল থানার ওসি রফিক। সে সব দেখেও না দেখার ভান করে আয়েশ করে চা খাচ্ছে। বাজারের একদম শেষ মাথায় একটা ভাঙাচোরা চায়ের দোকানে বসে আছে গ্রামের 2 বেকার যুবক, বিল্টু আর পল্টু। বিল্টুর চোখে সস্তা লাল রঙের একটা সানগ্লাস। সে নিজেকে গ্রামের জেমস বন্ড মনে করে। আর পল্টু তার যোগ্য অ্যাসিস্ট্যান্ট। দেখেছিস পল্টু, শালা কাদের কত বড় সাহস, চোখের সামনে গরিব মানুষের সবজি ফেলে দিল। দেখেছি তো বিল্টুদা, কিন্তু আমরা কি করব? কাদেরের হাতে তো বিরাট বড় লাঠি। আরে লাঠি তো কি হয়েছে, আমার হাতের মাসাল দেখেছিস? জাস্ট এক ঘুষি মারবো, কাদের সোজা উড়ে গিয়ে ওই বট গাছের ডালে ঝুলবে। তাহলে তুই গিয়ে একটা ঘুষি মার না ওকে, আমি পেছন থেকে সাপোর্ট দিচ্ছি। আরে মারতাম তো, কিন্তু আমার না আজ সকাল থেকে ডান হাতের কবজিটা একটু ব্যথা করছে। নাহলে আজ কাদেরের একদিন কি আমার একদিন। বিদ্যু চায়ের কাপে চুমুক দিতে গিয়ে হঠাৎ আর চোখে দেখে কাদের আর তার 2জন লোক সোজা তাদের চায়ের দোকানের দিকে এগিয়ে আসছে। এই যে ডিরেক্টিভ সাহেবরা,
এখানে বসে বসে কি ফিসফিসানি হচ্ছে শুনি? কাদেরের গলা শুনে বিল্টুর হাত থেকে চায়ের কাপটা ফসকে পড়ে যায়। তার বুকের ভেতরটা ধরফর করে ওঠে। কই না না কাদের ভাই, ফিস ফিস করবো কেন? আমরা তো এমনি বাজারের খবর নিচ্ছিলাম। খবর নিচ্ছিলি? তা তোর হাতের মাসল নাকি খুব ফুলেছে, এক ঘুষিতে নাকি আমাকে গাছে ঝোলাবি? হ্যাঁ কাদের ভাই, বিল্টুদা তো একটু আগেই বলেছিল। পল্টু কথাটা শেষ করার আগে বিল্টু ভয়ে টেবিলের তলায় ঢুকে পড়ার চেষ্টা করে, কিন্তু তার পুরনো প্যান্টের বেল্টটা টেবিলের পেরেকের সাথে আটকে যায়। কিরে, টেবিলের তলায় কি খুঁজছিস? না মানে আমার একটা 10 টাকার কয়েন পড়ে গেল কাদের ভাই, ওটাই খুঁজছিলাম। বিল্টু জোর করে টেবিলের তলা থেকে বেরোতে গেলেই করাত করে একটা বিকট শব্দ হয়। তার প্যান্টের বেল্টটা ছিঁড়ে দুটুকরো হয়ে যায়। ও মা বিল্টুদা, তোর তো প্যান্ট খুলে যাচ্ছে। বিল্টু তাড়াতাড়ি 2 হাত দিয়ে প্যান্ট চেপে ধরে। পুরো বাজারের মানুষ এই দৃশ্য দেখে ফিক করে হেসে দেয়। শালা ফালতু কোথাকার, প্যান্ট সামলাতে পারে না হাসে আমাকে গাছে ঝোলাতে। এই ওঠ এখান থেকে, যা ভাগ। বিল্টু 2 হাতে প্যান্ট চেপে ধরে আর পল্টুকে টানতে টানতে সেখান থেকে দৌড় দেয়। কাদের হো হো করে হাসতে থাকে। গ্রামে ভিলেনের এমন রাজত্বই চলছে দিনের পর দিন। বিকেল 5টা, রোদের তেজ কিছুটা কমে এসেছে। গ্রামের লোকাল বাস স্ট্যান্ডের পাশ দিয়ে মাঝে মাঝে 2-1টা ভ্যান রিক্সা যাতায়াত করছে। দূর থেকে ধুলো উড়িয়ে একটা পুরনো লোকাল বাস এসে স্ট্যান্ডে থামে। বাস থেকে 2জন সাধারণ যাত্রী নামার পর সবার শেষে নামে এক যুবক। যুবকের পরনে একটা সস্তা চেক শার্ট আর পুরনো জিন্স। মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখে কয়েকদিনের না কাটা কাঁচা পাকা দাড়ি, কাঁধে একটা পুরনো চটের ব্যাগ। এই যুবকই মিরাজ, কিন্তু এখন সে আর মিরাজ নেই, তার নাম রুস্তম। 9 বছর পর সে নিজের জন্মভূমিতে পা রাখলো। মিরাজ বাস থেকে নেমে একবার চারপাশটা ভালো করে দেখে নেয়। গ্রামের রাস্তাঘাট অনেক বদলে গেছে, কিন্তু মাটির গন্ধটা সে একই আছে। তার বুকের ভেতরটা একবার ছ্যাদ করে ওঠে। এই গ্রামের সাথে তার অনেক অপমান, অনেক স্মৃতি আর একটা হারানো ভালোবাসার গল্প জড়িয়ে আছে। মাটি বদলায়নি, কিন্তু মানুষগুলো নিশ্চয়ই অনেক বদলে গেছে। মিরাজ মনে মনে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে। তারপর সে তার পকেট থেকে একটা ছোট্ট কম্পাস বের করে। সে এমনভাবে কম্পাসটা দেখছে যেন সে রাস্তা হারিয়ে ফেলেছে, কিন্তু আসলে সে চারপাশের সব রাস্তাঘাট আর গলিগুলো খুব মন দিয়ে দেখে নিচ্ছে। পাশে একটা চায়ের দোকানের বেঞ্চে বসে থাকা এক বয়স্ক লোক মিরাজের দিকে এগিয়ে আসে। কি গো বাবা, তুমি কি এ গ্রামে নতুন? কাকে খুঁজছো এভাবে? জি চাচা মিয়া, আমি এ গ্রামে নতুনই বলতে পারেন। আমি একটু পঞ্চায়েত অফিসের রাস্তাটা খুঁজছিলাম। তা পঞ্চায়েত অফিসে কি কাজ তোমার? কোথা থেকে আসছো তুমি? আমার নাম রুস্তম, আমি কলকাতা থেকে আসছি। একটা এনজিওতে কাজ করি। তো এই গ্রামের স্কুল আর রাস্তাঘাট নিয়ে একটু জরিপ করতে হবে। ও, জরিপ করতে আসছো? তা ভালো ভালো। ওই সোজা রাস্তা দইরা গিয়া ডান দিকে ঘুরলেই পঞ্চায়েত অফিস। কিন্তু সাবধানে থেকো বাবা, গ্রামের অবস্থা খুব একটা ভালো না। সাবধানেই তো আছি চাচা, গরিব মানুষের আবার কিসের ভয়। আচ্ছা আমি তাহলে আসি। মিরাজ একটা বোকা বোকা হাসি দিয়ে লোকটার থেকে বিদায় নেয়। সে তার চটের ব্যাগটা কাঁধে একটু ঠিক করে নিয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে শুরু করে। মিরাজের হাঁটার ভঙ্গিটা একদম সাধারণ, কিন্তু তার চোখ দুটো বাজ পাখির মতো চারপাশের প্রতিটি দোকান, মানুষ আর রাস্তাকে মেপে নিচ্ছে। তার আসল লড়াই এবার শুরু হলো। সন্ধ্যা 7টা, আকাশের নীল রং মুছে গিয়ে এখন ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। ঝিঝি পোকার ডাক আর গ্রামের মেঠো পথের নিস্তব্ধতা ভেঙে মিরাজ তার পুরনো বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। বাড়ির সামনে সেই বড় নিম গাছটা এখনো আছে, কিন্তু ডালপালা শুকিয়ে জীর্ণ দশা। গেটের একদিকের পাল্লা ভাঙা, ঠিকমতো লাগানো যাচ্ছে না। মিরাজ এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। এই বাড়িতেই তার শৈশব কেটেছে, এই আঙিনাতেই সে মেতে থাকতো, কিন্তু আজ সে এখানে একজন আগন্তুক। বারান্দায় একটা টিমটিমে হারিকেন জ্বলছে। মিরাজ দেখলো তার বড় ভাই সিরাজ ভ্যান গাড়িটা উঠোনের এক কোণে রেখে হাত পা ধুচ্ছে। তার চেহারা অনেক বসে গেছে, বয়সের চেয়ে অনেক বেশি বুড়ো লাগছে তাকে। কে ওখানে? অন্ধকারে কে দাঁড়িয়ে? সিরাজ চোখ কুঁচকে অন্ধকারের দিকে তাকায়। মিরাজ ধীর পায়ে আলোর সামনে আসে। আসসালামু আলাইকুম, আমি কি সিরাজ ভাইয়ের সাথে কথা বলছি?
ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি সিরাজ। কিন্তু আপনাকে তো চিনলাম না ভাই। কোথা থেকে আসা হচ্ছে? আমার নাম রুস্তম। আমি কলকাতা থেকে আসছি। একটা এনজিওর কাজে এই গ্রামে আসা হয়েছে। এনজিও? তা পঞ্চায়েত অফিসে গিয়েছেন? গিয়েছিলাম। ওনারাই বললেন আপনাদের বাড়িতে একটা খালি ঘর আছে, যদি ভাড়া পাওয়া যেত। আমার থাকার জন্য খুব একটা বড় জায়গা লাগবে না। সিরাজ একটু ইতস্তত করে। বাড়ির অবস্থা ভালো না, তার উপর অচেনা মানুষ। ঘর তো একটা আছে, কিন্তু সেটা একদম পুরনো, ঠিকঠাক করে রাখা হয়নি। আপনি কি থাকতে পারবেন? অসুবিধা নেই ভাই, আমি তো মাঠের কাজ করি, দিনভর বাইরেই থাকবো। শুধু রাতে মাথা গোজা একটু জায়গা হলেই চলবে। ঠিক তখনই বারান্দার দরজা খুলে এক বৃদ্ধকে হুইল চেয়ারে করে ঠেলে বাইরে নিয়ে আসে সিরাজের ছেলে। বৃদ্ধ আর কেউ নন, মিরাজের বাবা আকবর আলী। 9 বছর আগে যে মানুষটা দাপিয়ে বেড়াতেন, আজ তিনি এক পাশে হেলে পড়ে আছেন। শরীরের বাম পাশটা পুরোপুরি অবশ, চোখ দুটো ঘোলাটে, মুখ দিয়ে শুধু অস্ফুট কিছু আওয়াজ বের হচ্ছে। নিজের বাবাকে এই অবস্থা দেখে মিরাজের বুকের ভেতরটা মুহূর্তে দুমড়ে মুচড়ে যায়। তার মা ছোটবেলায় মারা গিয়েছিল, তখন থেকে এই বাবা আর ভাই ছিল তার সব। চাচা মিয়ার শরীরটা কি খুব খারাপ সিরাজ ভাই? আর বলবেন না, আজ 3 বছর হলো এই অবস্থা। স্ট্রোক করার পর থেকে আর কথা বলতে পারে না, উঠে দাঁড়ানোর ক্ষমতাও নেই। মিরাজ বাবার খুব কাছে এগিয়ে যায়। আকবর আলী ঘোলাটে চোখে মিরাজের দিকে তাকান, কিন্তু তিনি চিনতে পারেন না। 9 বছর আগে সে হাড় জিরজিরে বেকার মিরাজ আজ এক লম্বা চওড়া পেশিবহুল পুরুষ। ঘন দাড়ি আর চোখের নিচে সেই পুরনো ক্ষতের দাগ তার পরিচয় পুরোপুরি বদলে দিয়েছে। তার উপর মিরাজ তার গলার স্বরটাও ইচ্ছা করে একটু গম্ভীর আর কর্কশ করে নিয়েছে। খুব কষ্ট হচ্ছে ওনার, তাই না? কপাল ভাই, আম্মাও ছোটবেলায় মারা গেলে তারপর আব্বা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে, কিন্তু এখনো এই হাল। আপনারা কি ওনার চিকিৎসা করাচ্ছেন না? চিকিৎসা তো করাচ্ছি ভাই, কিন্তু অনেক টাকার ধাক্কা। ফ্যান চালিয়ে যা পাই তাতে ডাল ভাত জোটে না। ওষুধ কিনবো কোথা থেকে? মিরাজ পকেট থেকে 3টে 500 টাকার নোট বের করে সিরাজের দিকে বাড়িয়ে দেয়। এই নিন ভাই, এগুলো অগ্রিম হিসেবে রাখুন। আমার ভাড়ার টাকা ভেবে নিয়ে নিন। আরে না না ভাই, এত টাকা লাগবে না, ঘরটা তো ধুলো রাখা। রাখুন না, আপনার বাপের ওষুধের জন্য কাজে লাগবে। আমি কাল থেকে এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিই। মিরাজ বারান্দার খুঁটিতে হেলান দিয়ে দাঁড়ায়। সে দেখলো তার বাবা ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে আছেন। নিজের বাড়িতে সে আজ ভাড়াটে হিসাবে দাঁড়িয়ে আছে। এই সত্যটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। রাতটা কোনো মতে সেই পুরনো স্যাঁতস্যাঁতে ঘরে কাটে মিরাজের। মশার কামড় আর পুরনো স্মৃতির ভিড়ে সে চোখের দুটো পাতা এক করতে পারে না। পরের দিন সকাল 8টা। ভোরের মিঠে রোদ গ্রামের মেঠো পথে ছড়িয়ে পড়েছে। মিরাজ কাঁধে ব্যাগ ঝুলিয়ে জরিপ করার ওছিলায় বাড়ি থেকে বের হয়। সে জানে এই সময় মেহরিন স্কুলে যায়। গ্রামের স্কুলের রাস্তাটা আগের মতোই আছে, শুধু ধুলোর পরিমাণ বেড়েছে। মিরাজ রাস্তা দিয়ে ধীর পায়ে হাঁটছিল। হঠাৎ দূরে দেখলো একটা নীল রঙের শাড়ি পরা মেয়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সে আর কেউ নয়, মেহরিন। মেহরিন সাইকেল থেকে নেমে চেনটা তোলার চেষ্টা করছে। তার শাড়ির আঁচলটা কোমরে গোজা, কপালে ঘাম জমেছে। মিরাজ দূর থেকে তাকে দেখে থমকে যায়। মেহরিন এখন অনেক বেশি সুন্দরী আর গম্ভীর হয়ে গেছে। তার চোখে সেই চঞ্চলতা নেই যা 9 বছর আগে ছিল। ইস, এই সাত সকালেই চেনটা পরতে হলো, পুরো হাতটা কালো হয়ে গেল। মেহরিন বিরক্তি নিয়ে বারবার চেনটা লাগানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হচ্ছে না। মিরাজ আলতো করে তার পাশে গিয়ে দাঁড়ায়। সহযোগিতা করব ম্যাডাম। মেহরিন হঠাৎ পুরুষালী গলা শুনে চমকে মুখ তোলে। সে দেখলো সামনে এক অচেনা যুবক দাঁড়িয়ে। আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না। আমার নাম রুস্তম, আমি এই গ্রামেই জরিপের কাজে এসেছি। আপনার সাইকেলটা কি খুব জ্বালাতন করছে? জ্বালাতন করুক আর যাই করুক, আপনাকে আমি ডাকিনি, আমি নিজেই পারবো। মেহরিনের কণ্ঠে সে আগের মতোই তেজ। মিরাজ মুচকি হাসে। সে পকেট থেকে একটা সাদা টিস্যু পেপার বের করে মেহরিনের দিকে এগিয়ে দেয়। আগে হাতটা মুছে নিন, আপনার সাদা হাতে কালি লেগে আছে, দেখতে খারাপ লাগছে। আমার হাত খারাপ লাগছে না ভালো লাগছে তা দেখার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? দায়িত্ব কেউ দেয়নি, তবে সামনের চাকাটা যেভাবে বাঁকা হয়ে আছে
আপনি চেইন লাগালেও বেশি দূর যেতে পারবেন না। মেহেরিন নিজের সাইকেলের চাকার দিকে তাকায়। সে দেখলো সত্যিই চাকাটা একটু একদিকে হেলে আছে। আপনি কি খুব বেশি বোঝেন? বেশি বুঝি না, তবে এইটুকু বুঝি যে একগুয়েমি করলে মাঝ রাস্তায় আটকে যেতে হবে। মিরাজ কথা শেষ করে মেহেরিনের হাত থেকে টিস্যুটা এক প্রকার জোর করেই কেড়ে নিতে চায়, কিন্তু মেহেরিন হাত সরিয়ে নেয়। খবরদার, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। আপনার মতো ভবঘুরেদের আমি খুব ভালো করে চিনি। ভবঘুরে? আপনি কি সবাইকে তাদের পোশাক দেখে বিচার করেন ম্যাডাম? মেহেরিন সাইকেলটা ধরে এক ঝটকায় মিরাজের থেকে দূরে সরে যায়। তার চোখের মনি রাগে জ্বলজ্বল করছে, যেন মিরাজ কোনো বড় অপরাধ করে ফেলেছে। হ্যাঁ করি। পোশাক দেখে মানুষের মতলব বোঝা যায়। আপনাদের মতো শহরে থেকে আসা বাবুদের আমি খুব ভালো করে চিনি। এনজিওর নাম করে গ্রামে ঢোকেন, তারপর কোনো বাহানায় সাহায্য করার আছিলায় আমাদের মতো মেয়েদের পিছু নেন। সাহায্য করা কি অপরাধ ম্যাডাম? আমি তো শুধু দেখলাম আপনার হাতে কালি লেগেছে। রাখুন আপনার দেখা। প্রথমে আপনারা একটু সহানুভূতি দেখাবেন, খুব বড় মনের মানুষ সাজবেন, তারপর শুরু করবেন মিষ্টি মিষ্টি কথা বলে ভাব জমানোর চেষ্টা। ভেবেছেন একটা টিস্যু পেপার বাড়িয়ে দিলেন বা সাইকেলটা ঠিক করে দিলেন আর আমি গলে গেলাম। আপনাদের কাছে তো গ্রামের মেয়েরা মাটির পুতুলের মতো, যা খুশি তাই করা যায়। আপনি তো দেখছি অনেক দূর অব্দি ভেবে ফেলেছেন। আমি তো শুধু টিস্যুটার কথা বলছিলাম। আমি জানি আপনাদের মাথায় কি চলে। প্রথমে একটু ভালো সাজবেন, তারপর সুযোগ বুঝে পার্সোনাল কথা শুরু করবেন। বলবেন গ্রামে একা খুব খারাপ লাগছে, একটু গল্প করা যাবে কি না। তারপর 2 দিন পর ফোন নাম্বার চাইবেন, সোশ্যাল মিডিয়া খুঁজবেন। শেষে আমাদের এই সহজ সরল জীবনের সুযোগ নিয়ে ফায়দা লুটে উধাও হয়ে যাবেন। এইসব সস্তা শহরের নাটক আমার সাথে চলবে না মিস্টার রুস্তম। শহরের সব মানুষ কি আপনার চোখে খারাপ, নাকি অন্য কারোর ওপর রাগটা আমার উপর ঝাড়ছেন? মিরাজের এই হঠাৎ প্রশ্নে মেহেরিন একটু থমকে যায়। তার মনে পড়ে যায় মিরাজের কথা, যে তাকে ছেড়ে চলে গিয়েছিল। কে খারাপ আর কে ভালো সেটা বিচার করার দায়িত্ব আমার। তবে আপনাদের মতো তথাকথিত ভদ্রলোকদের ওপর আমার কোনো ভরসা নেই। আপনারা আসেন আমাদের জীবন নিয়ে খেলতে, আমাদের আবেগ নিয়ে কাটাছেঁড়া করতে। শেষে যখন আপনাদের কাজ শেষ হয়ে যায়, তখন বড় বড় বুলি উড়িয়ে শহরমুখ হন, আর আমরা গ্রামের মেয়েরা লোকলজ্জায় ভয়ে মুখ লুকিয়ে থাকি। সবাই এক নয় ম্যাডাম, পৃথিবীটা অনেক বড়, আর এখানে সব রকমের মানুষই থাকে। সবাই এক, শুধু চেহারাগুলো আলাদা হয়। আপনি এখানে জরিপ করতে এসেছেন, তাই করুন। মানুষের উপকার করার ভান করে তাদের ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না। আপনার এই টিস্যু পেপার আর সাহায্যের হাতটা নিজের পকেটেই রাখুন। আমার জীবন আমি একাই চালিয়ে নিতে পারি। বুঝলাম, আপনার সাইকেলটা কিন্তু এখনো ঠিক হয়নি। এভাবে ঠেলে ঠেলে নিয়ে গেলে স্কুলে পৌঁছতে দেরি হবে। দেরি হলে হবে, তাও আপনার মতো কোনো মতলববাজ লোকের সাহায্য আমার চাই না। নিজেকে খুব বড় হিরো ভাবছেন তো? মনে রাখবেন, লালগোলার মাটি অতটা নরম নয় যতটা আপনারা শহর থেকে মনে করেন। মাটি নরম কিনা জানি না, তবে আপনার মেজাজটা বেশ কড়া। আচ্ছা, আমি চললাম, তবে হাতটা ধুয়ে নিন, ওই কালিতে কিন্তু জীবাণু থাকতে পারে। মেহেরিন রাগে টিস্যুটা মিরাজের হাতের ওপর দিয়ে ছুঁড়ে ফেলে দেয়। মিরাজ শান্ত চোখে মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন মিরাজের চোখের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। এই চোখের দৃষ্টিটা তার খুব পরিচিত মনে হচ্ছে, ঠিক যেন 9 বছর আগের সেই মিরাজ। আপনি আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? দেখছি, দেখার ওপর তো আর ট্যাক্স নেই। বেয়াদব, আপনার সাহস তো কম না? আপনি জানেন আমি কে? জানি, আপনি মাস্টারমশাইয়ের মেয়ে, এখন গ্রামের স্কুলে পড়ান। আপনার নাম মেহরিন। মেহেরিন অবাক হয়ে যায়, এই লোকটা তার নাম জানলো কোত্থেকে? আপনি আমার নাম জানেন কোত্থেকে? কে বলেছে আপনাকে? এনজিওর ডেটাবেসে সব নাম আছে ম্যাডাম। গ্রামের শিক্ষিত লোকদের লিস্ট আমি সাথে করেই এনেছি। লিস্টে থাকলে লিস্টেই রাখুন, আমার সামনে আসার দরকার নেই। সরুন এখান থেকে।
মেহেরিন সাইকেলটা ঠেলতে ঠেলতে হাঁটা শুরু করে। মিরাজ পেছন থেকে বলে ওঠে, চেইনটা না লাগালে কিন্তু দেরি হয়ে যাবে। আর মাস্টার মশাই বোধহয় সময় মতো স্কুলে না পৌঁছলে পছন্দ করেন না সেটা। আপনার জ্ঞান দিতে হবে না, নিজের চরকায় তেল দিন। মেহেরিন সাইকেলটা এক প্রকার হ্যাচকা টান দিয়ে নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে। মিরাজ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে মেহেরিনের চলে যাওয়া দেখে। 9 বছরে অনেক কিছু বদলেছি, কিন্তু তোর এই জেদটা কমেনি মেহরিন। তুই ভাবছিস আমি শহর থেকে আসা কোনো মতলব বাজ, কিন্তু তুই জানিস না এই মাটি আমারও যতটা তোরও ততটা। মিরাজ মেহেরিনের সাইকেলের চাকার সেই আঁকাবাঁকা দাগটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে মেহেরিনের মনে পুরুষের প্রতি একটা গভীর অনাস্থা আর ঘৃণা জন্মেছে, যার কারণ হয়তো সে নিজেই। মেহেরিন কিছুটা দূরে গিয়ে আবার পেছনে ফিরে তাকায়। সে দেখলো রুস্তম এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। সে মনে মনে বিড়বিড় করে, লোকটার চোখের চাউনি কেন এত পরিচিত লাগে? কেন মনে হয় এই চোখ আমি আগে কোথাও দেখেছি? না না, ও নিশ্চয়ই কোনো ধরিবাজ লোক। আমাকে সাবধান থাকতে হবে। মেহেরিন নিজের মনে বিরক্তি নিয়ে হনহন করে স্কুলের দিকে এগিয়ে যায়। অন্যদিকে মিরাজ ধীর পায়ে উল্টো দিকে হাঁটা শুরু করে। সকালের এই ছোট লড়াইটা যে বড় কোনো ঝড়ের সংকেত তা এখন মেহেরিন বা মিরাজ কেউ না জানলেও লালগোলার বাতাস তা ঠিকই অনুভব করছে। শুরুটা তো হলো, এবার দেখা যাক তোর এই ঘৃণার দেয়াল আমি ভাঙতে পারি কিনা। মিরাজ হাঁটতে হাঁটতে বাজারের সেই চায়ের দোকানের দিকে এগোয়, যেখানে বিল্টু আর পল্টু এখনো তাদের প্যান্টের বেল্ট নিয়ে হয়তো ব্যস্ত আছে। মিরাজের প্রতিটি পদক্ষেপ এখন এক একটি গোপন চালের মতো। সে জানে এই গ্রামের প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে কোনো না কোনো রহস্য, যা তাকে একে একে সমাধান করতে হবে। মেহেরিনকে বাঁচানোই আমার একমাত্র কাজ নয়, এই গ্রামকে ওই বিষাক্ত সিন্ডিকেটের হাত থেকে মুক্ত করাও আমার দায়িত্ব। আর তার জন্য আমাকে এই রুস্তম সাজাটা সার্থক করতে হবে। মিরাজ আকাশের দিকে তাকায়। রোদ বাড়ছে, সাথে বাড়ছে মিরাজের ভেতরের সেই দাও দাও করে জ্বলে ওঠা আগুনের তেজ। সে জানে মেহেরিনের সাথে তার আবার দেখা হবে, আর সেদিন হয়তো পরিস্থিতি আরো জটিল হবে, কিন্তু সে প্রস্তুত। ডিজিপি মিরাজ আহমেদ কোনোদিন হার মানতে শেখেনি। মিরাজ ধীর পায়ে গ্রামের পঞ্চায়েত অফিসের দিকে এগিয়ে যায়, যেখানে হয়তো ওত পেতে আছে নতুন কোনো বিপদ। মেহেরিন তখন স্কুলে ঢুকে ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখতে শুরু করেছে, কিন্তু তার মনটা পড়ে আছে ওই কাঁচা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা রহস্যময় লোকটার কাছে। দুজনের এই মানসিক যুদ্ধ আর গ্রামের অপরাধ জগতের অন্ধকার জাল, সব মিলিয়ে লালগোলা গ্রাম এখন এক চরম পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। দুপুর 12টা। লালগোলার সীমানার শেষ প্রান্তে ধোঁয়া উড়িয়ে দিকে দিকে জ্বলছে চেয়ারম্যান সিকান্দারের বেআইনি ইটের ভাটা। ভাটার একদম পেছনের দিকে একটা পুরনো পাকা ঘর, বাইরে সিকান্দারের দুজন সশস্ত্র লোক পাহারায় দাঁড়িয়ে আছে। ঘরের ভেতর এসির ঠান্ডা বাতাসে বসে আছে চেয়ারম্যান সিকান্দার। তার সামনে বসে আছে লোকাল থানার ওসি রফিক আর সিকান্দারের ভাতিজা জুবাইর। আমাদের মেইন প্রজেক্টের কি খবর রফিক? সরকার থেকে ওই হাইওয়ে প্রজেক্টের ফাইলটা তো পাস হলো। ফাইল তো পাস হয়েছে স্যার। সরকার ভাবছে ওখানে হাইওয়ে হবে, কিন্তু আমরা তো জানি ওই জমিগুলো একবার দখল করতে পারলে আমাদের বর্ডার স্মাগলিংয়ের মেইন রুটটা হয়ে যাবে ওটা। জমিগুলো তো কৃষকদের, ওরা কি সহজে জমি ছাড়বে? সহজে ছাড়বো না বলেই তো আমরা এই ফেক হাইওয়ে প্রজেক্ট সাজিয়েছি, কিন্তু একটা বড় ঝামেলা হয়ে গেছে স্যার। কি ঝামেলা? টাকা দিয়ে মুখ বন্ধ করা যাচ্ছে না? টাকার বিষয় না স্যার, ওই খাস জমি আর কৃষকদের পুরনো সেটেলমেন্ট ম্যাপ আর আসল দলিলগুলো এখন মাস্টারমশাইয়ের মেয়ে মেহেরিনের কাছে। মেহরিন ওই স্কুলের মাস্টার নেই, ওর কাছে কেন? মাস্টারমশাই গ্রামের লোকজনের মুরব্বী তো, তাই সবাই নিজেদের কাগজ মেহেরিনের কাছে জমা রেখেছে, যাতে আমরা কেড়ে না নিতে পারি। ওগুলো না পাওয়া পর্যন্ত আমরা লিগ্যাল জমিগুলো উচ্ছেদ করতে পারছি না। মেহেরিন মেয়েটা খুব একগুঁয়ে, ওর বাপের কাছে তো আমার অনেকবার গেছি, কোনো লাভ হয়নি। মাস্টারমশাই তো এখন বিছানায় পড়া। আপনি হুকুম দিন চাচা, আজ রাতেই মেহরিনের ঘর থেকে সব পেপারস আমি ছিনিয়ে আনবো। মারধর করিস না আবার, ভয় দেখাবি, বলবি মাস্টার মশাইয়ের শরীর খারাপ, দলিল না দিলে ওনার চিকিৎসা আটকে যাবে, বুদ্ধি খাটিয়ে কাজ করবি। চেয়ারম্যান সাহেব, আজ রাতেই কিন্তু বর্ডার দিয়ে আমাদের ড্রাগস
বড় চালানটা ঢুকছে। রাতে 2টোর সময় মিং ব্রিজের নিচে মাল খালাস হবে। নিশ্চিত তো? পুলিশ কি টহল দেবে না ওদিকে? আমি নিজেই তো ডিউটিতে থাকবো স্যার। সাব কনস্টেবলকে আমি উল্টো দিকের মোড়ে পাঠিয়ে দেব। আপনি শুধু আপনার ছেলেদের তৈরি রাখুন। ঠিক আছে জুবাইর, তুই মেহরিনের কাজটা শেষ করে রাত 1:30টার মধ্যে ব্রিজের নিচে পৌঁছাবি, দেরি যেন না হয়। চিন্তা করবেন না চাচা, মেহরিনকে আমি এমন ভয় দেখাবো যে ও নিজেই সব দলিল আমার হাতে তুলে দেবে। সিকান্দার একটা চুরুট ধরায়, ধোঁয়ায় পুরো ঘর অন্ধকার হয়ে যায়। তাদের ষড়যন্ত্রের জাল এখন মেহরিনের চারপাশ দিয়ে ঘিরতে শুরু করেছে। অন্যদিকে দুপুর গড়িয়ে বিকেল হলো। মিরাজ ওরফে রুস্তম সারা গ্রাম ঘুরে ঘুরে মানুষের নারী নক্ষত্র বুঝে নিয়েছে। সে দেখেছে কিভাবে মানুষ সিকান্দারের ভয়ে সিটিয়ে থাকে। সন্ধ্যায় মিরাজ বাড়িতে ফিরে সিরাজ ভাইয়ের সাথে বসে চা খায় এবং সবার অলক্ষ্যে মেহরিনদের বাড়ির চারপাশটা একবার পর্যবেক্ষণ করে আসে। রাত 11টা, পুরো লালগোলা গ্রাম নিস্তব্ধ। মিরাজের বড় ভাই সিরাজ আর তার পরিবার গভীর ঘুমে আচ্ছন্ন। মিরাজ তার ঘরের দরজাটা ভেতর থেকে সাবধানে লক করে দেয়। তারপর সে জানালার পর্দাগুলো টেনে দিয়ে ঘরের আলো নিভিয়ে দেয়। সে তার পুরনো চটের ব্যাগটা টেবিলের উপর রাখে। ব্যাগের ভেতর একটা লুকানো স্তর আছে যা কোনো এক্সরে মেশিনেও ধরা পড়বে না। মিরাজ সেখান থেকে বের করে আনে একটা ফোল্ডেবল মাইক্রো ল্যাপটপ, যা স্যাটেলাইটের সাথে সরাসরি কানেক্টেড। এরপর সে বের করে একটা লেজার লিসেনিং ডিভাইস। এটা দিয়ে কয়েকশো মিটার দূর থেকেও কাঁচের জানালার কম্পন মেপে ভেতরের কথা শোনা যায়। মিরাজ জানালার ফাঁক দিয়ে ডিভাইসটা তাক করে সোজা দূরে দেখা যাওয়া লালগোলা থানার ওসির কোয়ার্টারের জানালার দিকে। সে তার কানে একটা ব্লুটুথ ইয়ারপিস লাগিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকায়। সিগন্যাল লক হতেই ওসির রুমের আওয়াজ পরিষ্কার ভেসে আসে মিরাজের কানে। হ্যাঁ কাদের, শুনেছি। মেহরিনের বাড়িতে ঢুকতে গেছিস তো? চেঁচামেচি করলে মুখ চেপে ধরবি। শুধু কাগজপত্রগুলো দরকার। মিরাজের কান খাড়া হয়ে যায়। সে বুঝতে পারে সিকান্দারের লোকেরা আজ রাতে মেহরিনের উপর হামলা করতে যাচ্ছে। এরপর সে ল্যাপটপে থানার ফোন কলগুলো হ্যাক করে শুনতে পায় যে রাত 2টোর সময় বর্ডারে ড্রাগস পাচারের প্রস্তুতি চলছে। এক ঢিলে 2 পাখি মারার সময় এসে গেছে। মিরাজ তার বিছানার তলা থেকে বের করে আনে একটা কালো রঙের ট্যাকটিক্যাল জ্যাকেট। এর কাপড় সাধারণ কাপড়ের মতো হলেও একটা বুলেট প্রুফ এবং এতে অনেকগুলো হিডেন পকেট আছে। সে জ্যাকেটটা গায়ে চাপায়। তার পকেটে রাখে কয়েকটা মাইক্রো ড্রোন আর একটা নাইট ভিশন গগলস। মিরাজ তার সাধারণ ঘড়িটা পাল্টে একটা স্পেশাল ডিজিটাল ঘড়ি পরে নেয়, যাতে পুরো গ্রামের ম্যাপ এবং জিপিএস ট্র্যাকিং সিস্টেম লোড করা আছে। সে জানালার বাইরে তাকায়। অন্ধকার রাতে ঝিঝি পোকার ডাক ছাড়ার কোনো শব্দ নেই, কিন্তু মিরাজ জানে এই অন্ধকারের বুকেই এখন অপরাধের বিষ বাষ্প ছড়াচ্ছে। 9 বছর আগে মেহরিন বলেছিল, আমি কাপুরুষ, আজ দেখাবো বীরত্ব কাকে বলে। মিরাজ খুব সন্তর্পণে জানালার গ্রিলটা একটু আলগা করে বাইরে বেরিয়ে আসে। সে সিরাজ ভাইকে বা বাবাকে বিন্দুমাত্র টের পেতে দেয় না। সে বিড়ালের মতো নিঃশব্দে দেয়াল টপকে বাগানের পেছনের অন্ধকার রাস্তায় নেমে আসে। তার প্রতিটি মুভমেন্ট এখন একজন দক্ষ কমান্ডার মতো। সে জানে তাকে মেহরিনকেও বাঁচাতে হবে এবং বর্ডারের ওই ড্রাগসের চালানটাও আটকাতে হবে, কিন্তু নিজের পরিচয় প্রকাশ না করে। মিরাজ অন্ধকারের মধ্যে নাইট ভিশন গগলসটা চোখের ওপর নামিয়ে নেয়। এখন তার কাছে পুরো পৃথিবীটা সবুজ আর পরিষ্কার দেখা যাচ্ছে। সে দ্রুত পায়ে মেহরিনদের বাড়ির দিকে এগোতে থাকে। দূর থেকে সে দেখতে পায় 3-4টে ছায়া মেহরিনদের দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করছে। খুব সাহস পেরে গেছে সিকান্দারের, আবার মেহরিনের দিকে হাত বাড়াতে এসেছে। মিরাজের চোয়াল শক্ত হয়ে যায়। তার ভেতরে সেই রাগী মিরাজ আর 9 বছর পর আবার জেগে উঠেছে। সে রাস্তার এক কোণে একটা গাছের আড়ালে লুকিয়ে নিজের মুভমেন্ট সেট করে। সে দেখে জুবাই নিজেই ওই দলের নেতৃত্ব দিচ্ছে। মিরাজ পকেট থেকে একটা ছোট্ট গোল বলের মতো যন্ত্র বের করে মেহরিনদের উঠোনের দিকে গড়িয়ে দেয়। এটা একটা টিয়ার গ্যাস এবং স্মোক গ্রেনেডের হাইটেক সংস্করণ। মিরাজ মনে মনে উল্টো গণনা শুরু করে। 3, 2, 1। এক নিঃশব্দ বিস্ফোরণে মেহরিনদের উঠোন সাদা ধোঁয়ায় ভরে যায়। জুবায়ের আর তার লোকেরা কাশির চোটে অস্থির হয়ে পড়ে। উফ, এটা কি হলো? কোত্থেকে এত ধোঁয়া আসছে? কাদের? দেখতে পাচ্ছি না কিছু। না জুবাইর ভাই, চোখ জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে কেউ গ্যাস ছেড়েছে। মিরাজ এই সুযোগটার অপেক্ষায় ছিল। সে ধোঁয়ার ভেতর দিয়ে বিদ্যুতের গতিতে মেহরিনদের উঠোনে ঢুকে পড়ে। তার কাছে মেহরিনের নিরাপত্তা সবার আগে।
কারণ সে জানে দলিলপত্র হারিয়ে গেলেও উদ্ধার করা যাবে, কিন্তু মেহরিনের কিছু হলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। লালগোলার রাত এখন এক ভয়ঙ্কর ও রোমাঞ্চকর লড়াইয়ের সাক্ষী হতে চলেছে, যার খবর কাল সকালে সারা গ্রাম জানবে, কিন্তু হিরোর নাম থাকবে আড়ালে। মিরাজ ধীর পায়ে ধোঁয়ার মধ্যে হারিয়ে যায়। তার লক্ষ্য এখন জুবায়ের আত্মার ভাড়াটে গুন্ডারা। অন্যদিকে মেহরিন ঘরের ভেতর থেকে ধোঁয়ার গন্ধ পেয়ে ভয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। সে দেখে বাইরে ঘুটঘুটে অন্ধকারের মাঝে কিছু ছায়া নড়াচড়া করছে। আব্বা, উঠোনে মনে হয় কেউ ঢুকেছে। কে ওখানে? মেহরিনের কণ্ঠস্বরে আতঙ্ক ঝরে পড়ছে। সে জানে না তার ঠিক কয়েক হাত দূরেই অন্ধকারের বুক চিরে এগিয়ে আসছে তার সেই পুরনো দিনের ভালোবাসা আজ এক নতুন অবতারে। ভয় পেও না মেহরিন, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। মিরাজ মনে মনে কথাগুলো বলে নিজের হাতের ট্যাকটিক্যাল নাইফটা শক্ত করে ধরে। লড়াই এবার সামনাসামনি হওয়ার অপেক্ষায়। রাত ঠিক 2টো, বর্ডার সংলগ্ন নির্জন হাইওয়ে। রাস্তার দুপাশে ঘন জঙ্গল আর মাঝে মধ্যে শিয়ালের ডাক নিস্তব্ধতা আরও বাড়িয়ে দিচ্ছে। দূর একটা বড় ট্রাকের ইঞ্জিনের আওয়াজ শোনা যাচ্ছে। ট্রাকটি ড্রাগসের অবৈধ চালানে ঠাসা, যা চেয়ারম্যান সিকান্দারের নির্দেশ মতো শহরে যাওয়ার কথা। ট্রাকের কেবিনে ড্রাইভারের পাশে বসে আছে সিকান্দারের খাস লোক রতন। পেছনে আরও একটা খোলা জিপে 4জন সশস্ত্র পাহারাদার। হঠাৎ ড্রাইভার কষে ব্রেক মারে। আরে আরে, রাস্তার মাঝখানে এই মস্ত বড় গাছের গুঁড়িটা কোত্থেকে এলো? কি হয়েছে, গাড়ি থামালি কেন? দেখুন রতনদা, আস্ত একটা গাছের গুঁড়ি পড়ে আছে, রাস্তার ব্লক হয়ে গেছে, মনে হয় ঝড়ে পড়েছে। কাল তো তবে জ্বর হয়নি, তোরা নিচে নাম, দেখ তো গাছটা সরানো যায় কিনা। রতনার জিপ থেকে নামা 4জন গার্ড ট্রাকের সামনে এসে দাঁড়ায়। সবার হাতে লাঠি আর কোমরে দেশি পিস্তল। ঠিক সেই মুহূর্তে হুট করে রাস্তার পাশের 2টো স্ট্রিট লাইট বিকট শব্দে ফেটে যায়। এই লাইট নিবলো কেন, কে ওখানে? অন্ধকার থেকে একটা শাঁসার শব্দ আসে। মিরাজ অনেক দূরে গাছের আড়াল থেকে তার সাইলেন্সড গুলতি দিয়ে নিখুঁত নিশানার লাইটগুলো ভেঙে দিয়েছে। এখন চারপাশ ঘুটঘুটে অন্ধকার। মিরাজ অন্ধকারের বুক চিরে বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে আসে। তার চোখে নাইট ভিশন গগলস, তাই সে সবার মুভমেন্ট পরিষ্কার দেখতে পাচ্ছে। সে কোনো আগ্নেয়াস্ত্র বের করে না। প্রথম পাহারাদারটি যখন গাছের দিকে ঝুঁকেছিল, মিরাজ পেছন থেকে এসে তার ঘাড়ের একটা বিশেষ স্নায়ু কেন্দ্রে সজোরে এক ঘুষি মারে। লোকটা টু শব্দ না করে মাটিতে লুটিয়ে পড়ে। কিরে কালু, ওভাবে পড়ে গেলি কেন? কি হয়েছে তোর? দ্বিতীয়জন কালুর দিকে এগোতে মিরাজ অন্ধকারে তার পা টেনে ধরে এবং হাতের তালু দিয়ে তার থুতনিতে একটা আপার কাট মারে। লোকটার চোয়াল ডিসলোকেট হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে পড়ে। কে আছে এখানে? বন্দুক বের কর, কে ওখানে? সামনে আয়। রতন পকেট থেকে পিস্তল বের করতে যায়, কিন্তু মিরাজ তার কবজিতে লাথি মেরে পিস্তলটা দূরে সরিয়ে দেয়। এরপর এক মুহূর্ত সময় নষ্ট না করে সে রতনের হাঁটুতে সজোরে একটা কিক মারে। ওহ, আমার পা! কে তুই? সিকান্দার ভাই তোকে ছেড়ে দেবে না। চুপ, বেশি কথা বললে একদম জিভ টেনে ছিঁড়ে দেবো। মিরাজ খুব দ্রুত রতনের ঘাড়ে এক হাত দিয়ে চেপে ধরে তাকে শ্বাসরুদ্ধ করে ফেলে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রতন নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায়। বাকি 2জন গার্ড ভয়ে উল্টো দিকে দৌড় দিতে গেলে মিরাজ তাদের পেছনে ধাওয়া করে জুজুৎসু স্টাইলে একজনের ঘাড়ে পা দিয়ে অন্যজনকে আছাড় মারে। পুরো অপারেশনটা শেষ করতে মিরাজের সময় লাগে মাত্র 2 মিনিট 10 সেকেন্ড। কোনো গোলাগুলি নেই, কোনো হইচই নেই, শুধু দক্ষতার জয়। ইঞ্জিনটা বিকল করা দরকার, নাহলে পুলিশ এসে নিয়ে যাওয়ার আগে কেউ আবার ট্রাকে উঠে পালাবে। মিরাজ ট্রাকের নিচে ঢুকে তেলের পাইপটা তার ধারালো ছুরি দিয়ে লিক করে দেয়। সব ডিজেল মাটিতে মিশে যাচ্ছে। এরপর সে ট্রাকের মেইন ইলেকট্রিক ওয়্যারগুলো ছিঁড়ে দেয়। কাজ শেষ, এবার আমাকে এখান থেকে সরতে হবে। মেহরিনের ওদিকেও একবার নজর দেওয়া দরকার। মিরাজ অন্ধকারের মধ্যে জঙ্গলের পথ ধরে মিলিয়ে যায়। কেউ টেরও পেল না এই ভয়ঙ্কর হামলার পেছনে একাই একজন মানুষ ছিল। এরপর রাত ফুরিয়ে সকাল হলো। পূব আকাশে সূর্য উঠতে শুরু করেছে। সকাল 6টা। হাইওয়ের পাশের জঙ্গলে সরু পথ দিয়ে হেঁটে আসছে বিল্টু আর পল্টু। বিল্টুর গায়ে একটা ঢিলা ঢালা ট্র্যাক স্যুট, যেন সে খুব বড় অ্যাথলেট। পল্টুর হাতে একটা ছোট বালতি। তাদের উদ্দেশ্য মোটে শরীরচর্চা নয়, বরং পাশের বাগানের হাড়ি ভাঙা আম চুরি করা। বুঝলি পল্টু, সকালে হাঁটলে শরীরের রক্ত পরিষ্কার হয়। ডাক্তার বলেছে ওজন কমাতে। ওজন কমাবে নাকি অন্যের বাগান খালি করবে? বালতিটা লুকিয়ে রাখো বিল্টুদা, কেউ দেখলে ধরে ফেলবে। আরে রাখ তো, ওই বুড়ো লতিফ চাচা তো ঘুমাচ্ছে এখান। আমরা 4-5টা আম পেড়ে নিয়ে
গেলেই বিল্টু কথা শেষ করার আগে হাইওয়ের ওপর বড় ট্রাকটা আর পড়ে থাকা লোকগুলোকে দেখে থমকে দাঁড়ায়। সে নিজের চশমাটা মুছে ভালো করে তাকায়। ওরে বাবারে, পল্টু দেখ দেখ, এখানে তো খুনাখুনি হয়ে গেছে। মরে গেছে নাকি সব? ওই তো ট্রাকের পাশে একজন কাতরাচ্ছে। ওটা তো রতনদা। রতন সিকান্দার ভাইয়ের খাস লোক, তার এই হাল কে করলো? পুরো ট্রাক থেকে তেল পড়েছে দেখছি। বিল্টুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসে। সে পকেট থেকে তার সস্তা স্মার্টফোনটা বের করে। তার চোখে এখন উত্তেজনার ঝিলিক। পল্টু, সুযোগ বুঝে একটা হিরোগিরি করা যাক। এই রতনদের সাথে আমার পুরনো শত্রুতা আছে। আমি একটা সেলফি তুলে ফেসবুকে দেখব। কি দেবে? আমরা তো কিছুই করিনি। আরে বোকা, মানুষ কি আর জানবে আমরা করিনি? আমি লিখব, আজ সকালে মর্নিং ওয়াকে গিয়ে দেখি এই গুন্ডারা ডাকাতি করছে। তারপরে আমি আর পল্টু মিলে ওদের ধোলাই দিলাম। বিল্টু রতনের বুকের ওপর এক পা তুলে দিয়ে একটা পোজ দেয়। পল্টু ভয়ে ভয়ে পাশে দাঁড়িয়ে আঙুল দিয়ে ভিক্টরির সাইন দেখায়। বিল্টু কয়েকটা ছবি তুলে সাথে সাথে ফেসবুকে পোস্ট করে দেয়। লিখে দিলাম, গুন্ডাদের সাথে ডিরেক্ট ফাইট, জাস্ট ওয়ার্ম আপ করলাম। লালগোলার রবিনহুড বিল্টু। ঠিক 5 মিনিট পর সজোরে ব্রেক কষে পুলিশের জিপ এসে থামে। গাড়ি থেকে নামে ওসি রফিক। তার চোখে মুখে উত্তেজনার বদলে আতঙ্ক, কারণ এই ট্রাকটা নিরাপদে পার করে দেওয়ার দায়িত্ব ছিল তার। কি হয়েছে এখানে? রতন, কথা বল। এই তোরা কারা? এখানে কি করছিস? বিল্টু আর পল্টু ওসি রফিককে দেখে একটু থতমত খেয়ে যায়। বিল্টু ভেবেছিল কোনো সাধারণ পুলিশ আসবে, কিন্তু এখানে তো খোদ বড়বাবু। স্যার, আমি আর পল্টু মিলে এই ডাকাতগুলোকে ধরেছি, ফেসবুকেও দিয়ে দিয়েছি স্যার। ফেসবুকে দিয়েছিস? তোরা এই 5 জন জমদূতকে হারিয়েছিস, যাদের হাতে বন্দুক ছিল? হ্যাঁ স্যার, বিল্টুদা তো ক্যারাটে জানে। একটা ঘুষি মারলে আর রতনদা উড়ে গিয়ে ওই ঝোপে পড়লো। রফিক রতনের হাতের কবজির আঘাত আর বাকিদের শরীরের নিখুঁত চোটগুলো পরীক্ষা করে। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ লড়াই নয়। তার রাগ সপ্তম আকাশে চলে যায়। শালা মিথ্যাবাদী! এই লোকগুলোকে কে মেরেছে সত্যি করে বল। বিল্টু, তুই একটা মাছি মারার ক্ষমতা রাখিস না, আর তুই নাকি রতনকে মেরেছিস। স্যার বিশ্বাস করুন, আমরাই তো। রফিক আর কোনো কথা না বলে বিল্টুর কলার ধরে সজোরে একটা থাপ্পড় মারে। বিল্টুর লাল সানগ্লাসটা ছিটকে দূরে পড়ে যায়। কনস্টেবল, এই দুটো ফাজিলকে গাড়িতে তোলো। এদের থানায় নিয়ে গিয়ে ডান্ডা মারলে সব সত্যি বেরিয়ে আসবে। আর ওই ফোনটা বাজেয়াপ্ত করো। স্যার, আমি কিচ্ছু করিনি। এই সব বিল্টুদা বলেছে। আমি চুরি করতে আসছিলাম স্যার। ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দেন। পুলিশ বিল্টু আর পল্টুকে কলার ধরে টানতে টানতে জিপে তোলে। বিল্টু কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকায়। হায় রে লাইকের চক্করে প্যান্টের বেল্ট তো কালেই ছিঁড়েছিল, আজ হাড়গুলোও মনে হয় আস্ত থাকবে না। রফিক ট্রাকের দিকে তাকিয়ে কপালে হাত দিয়ে বসে পড়ে। সে মনে মনে ভাবছে সিকান্দারকে সে কি জবাব দেবে। যে নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে তাতে সে নিশ্চিত গ্রামে কোনো এক ভয়ঙ্কর প্রফেশনাল খেলোয়াড় ঢুকেছে। তেলের পাইপ কাটা, লাইন ভাঙ্গা, কোনো গুলির শব্দ নেই। এটা তো কোনো কমান্ডো লেভেলের কাজ। কিন্তু এই গ্রামে এমন কে এলো? এনজিওর ওই রুস্তম ছেলেটা নয় তো? রফিক সন্দিগ্ধ চোখে চারপাশটা দেখে। তার বুকের ভেতর একটা অজানা ভয় দানা বাঁধছে। সে বুঝতে পারছে লালগুলার এই শান্ত পরিবেশের আড়ালে বড় কোনো ঝড় ধেয়ে আসছে। অন্যদিকে মিরাজ তখন নিজের ঘরের পেছনে জানালা দিয়ে সন্তর্পণে ভেতরে ঢুকে পড়েছে। সে খুব দ্রুত নিজের জ্যাকেট আর গগলস ব্যাগের গোপন ড্রয়ারে লুকিয়ে রাখে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা একবার দেখে। রাত জাগার কারণে চোখ দুটো সামান্য লাল হয়ে আছে। সে মুখ ধুয়ে একদম স্বাভাবিক হবার চেষ্টা করে। শুরুটা ভালোই হলো। সিকান্দার আর ওসি রফিক এখন একে অপরকে সন্দেহ করবে, আর বিল্টু পল্টু তো আছেই পুলিশকে কনফিউজ করার জন্য। মিরাজ বিছানায় শুয়ে পড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ পরে বাইরে সিরাজ ভাইয়ের ভ্যান বের করার আওয়াজ পাওয়া যাবে। তাকে এখন একদম সাধারণ রুস্তম হয়ে থাকতে হবে। সে জানে আজ সকালে মেহরিনের বাড়িতেও হুলস্থুল পড়ে যাবে। রাতে মেহরিনকে বাঁচানোর জন্য যে ধোঁয়া সে ছেড়েছিল তার রেশ এখনো কাটেনি। মেহরিন নিশ্চয়ই এখন কাউকে খুঁজছে। মেহরিনকে দলিলগুলো আগলে রাখতে হবে। সিকান্দার আবার হামলা করবে, এবার হয়তো আরও বড় শক্তি নিয়ে। লালগোলার রোদ বাড়তে শুরু করেছে। থানার লকআপে বিল্টুর কান্নার আওয়াজ আর বাজারের মানুষের ফিসফিসানি সব মিলিয়ে এক রহস্যময় সকালের সূচনা হলো। মিরাজ চোখ বন্ধ করে নিজের পরবর্তী চালের কথা ভাবে।
তার হাতে সময় কম, কিন্তু শত্রুপক্ষ অনেক শক্তিশালী। তাকে এই অসম লড়াইয়ে জিততেই হবে। দুপুর 1টা, কড়া রোদ। এখন লালগোলার পিচঢালা রাস্তায় আগুনের হলকা ছড়াচ্ছে। মিরাজ ঘামে ভেজা অবস্থা বাজারের শেষ মাথায় অবস্থিত হক মেডিকেল হলের সামনে গিয়ে দাঁড়ায়। ফার্মেসির ভেতরে ওষুধের একটা চড়া গন্ধ। দোকানের মালিক আফজাল চাচা চশমাটা নাকের ডগায় নামিয়ে কিছু হিসেব মেলাচ্ছেন। মিরাজ ভেতরে ঢুকে কাউন্টারে হাত রাখে। হ্যাঁ বাবা, কাকে চাই? কোনো ওষুধ লাগবে? জি চাচা, একটা প্রেসক্রিপশন ছিল। এই ওষুধগুলো কি আপনার কাছে পাওয়া যাবে? মিরাজ পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে দেয়। আফজাল চাচা কাগজটা হাতে নিয়ে ভুরু কুঁচকে দেখেন। ওরে বাবা, এ তো দেখি সব দামি দামি স্ট্রোক আর নার্ভের ওষুধ। লাল গোলায় এসব তো সচরাচর কেউ কেনে না। কেন চাচা, পাওয়া যাবে না? পাওয়া যাবে কেন? গত সপ্তাহে সদর থেকে কিছু নতুন স্টক এনেছি, কিন্তু ওগুলোর দাম তো অনেক বাবা। পুরো পাতা নিতে গেলে প্রায় 3,500 টাকা পড়বে। টাকা কোনো সমস্যা নয় চাচা, আপনি ওষুধগুলো দিন, সবগুলো যেন একদম ভালো ব্র্যান্ডের হয়। আফজাল চাচা অবাক হয়ে মিরাজের দিকে তাকান। এই সাধারণ চেক শার্ট পরা ছেলেটার পকেটে এত টাকা কোত্থেকে এলো তিনি ভেবে পান না। কার জন্য নিচ্ছ বাবা? বাড়িতে কেউ অসুস্থ? না চাচা, আমার এক পরিচিতর জন্য। আপনি এক কাজ করুন, ওষুধগুলো একটা কালো প্যাকেটে ভরে রাখুন। আফজাল চাচা তাক থেকে একে একে ওষুধের পাতাগুলো নামাতে থাকেন। মিরাজ ব্যাগ থেকে টাকা বের করে কাউন্টারে রাখে। চাচা, একটা অনুরোধ ছিল। এই ওষুধগুলো আপনি বিকেলের দিকে ওই যে ভ্যান চালক সিরাজ ভাই আছে না, ওনার আব্বা আকবর চাচার বাড়িতে পৌঁছে দেবেন। আকবর সাহেবের বাড়িতে? তা তুমি নিজে দিয়ে আসছো না কেন বাবা? আসলে আমি এনজিওর কাজে খুব ব্যস্ত থাকবো তো। আর ওনাকে বলবেন কলকাতা থেকে কোনো এক শুভাকাঙ্ক্ষী ওনার জন্য এই উপহার পাঠিয়েছেন। আমার নাম নেওয়ার কোনো দরকার নেই। আকবরের তো খুব খারাপ অবস্থা বাবা। অভাবের তাড়নায় সিরাজ ছেলেটা ঠিকমতো ওষুধ কিনতে পারে না। তুমি খুব বড় কাজ করেছো। আপনি শুধু আমার কথা গোপন রাখবেন চাচা। এই নিন আপনার টাকা। ঠিক সেই মুহূর্তে ফার্মেসির দরজায় একটা ছায়া পড়ে। নীল রঙের সুতির শাড়ি পরে মেহেরিন দোকানে ঢুকে। তার হাতে একটা ছোট ওষুধের ফাইল। মেহেরিন দোকানে ঢুকেই মিরাজকে দেখে থমকে যায়। মিরাজও মেহেরিনকে দেখে এক মুহূর্তের জন্য স্থির হয়ে পড়ে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নেয়। আফজল চাচা, আব্বার গ্যাস্ট্রিকের ওষুধটা কি শেষ হয়ে গেছে? কাল রাতে খুব কষ্ট পাচ্ছিলেন উনি। আরে এসো মেহেরিন। হ্যাঁ আছে মা, বসো একটু, আমি দিচ্ছি। মেহেরিন আর চোখে কাউন্টারের ওপর রাখা কালো প্যাকেটটা দেখে। সে স্পষ্ট শুনতে পেয়েছে মিরাজ দামি ওষুধের জন্য টাকা দিচ্ছে। আফজল চাচা, আপনার কাছে মনে হয় আজ খুব বড় কোনো কাস্টমার এসেছে। সাত সকাল থেকেই তো দামি ওষুধের মেলা দেখছি। আর বলো না মা, এই রুস্তম বাবা আকবরের জন্য দামি সব ওষুধ কিনে নিল। উনি নাকি পাঠিয়েছেন। মেহেরিন অবাক হয়ে মিরাজের দিকে তাকায়। তার চোখে একরাশ অবিশ্বাস আর সন্দেহ। আকবর চাচার জন্য আপনি ওষুধ কিনেছেন? কেন, আপনি ওনাকে চেনেন নাকি? চেনার কি আছে ম্যাডাম, আমি সিরাজ ভাইয়ের বাড়িতে ভাড়া থাকি। দেখলাম মানুষটা বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছেন, তাই একটু মানুষ হিসেবে পাশে দাঁড়ালাম। মানুষ হিসেবে পাশে দাঁড়ালেন, সাধ্য তো দেখছি অনেক আপনার। 3,500 টাকার ওষুধ কেনার মতো টাকা কি এনজিও থেকে দেয়? টাকাটা আমার এনজিওর নয় ম্যাডাম, এটা আমার ব্যক্তিগত জমানো টাকা। ব্যক্তিগত টাকা? যার নিজের থাকার ঠিক নেই সে কিনা এত দামি ওষুধ কিনে বিলিয়ে দিচ্ছে। আপনার মতলবটা কি বলুন তো? মতলব আবার কি থাকবে? আপনারা কি ভালো কাজ দেখলেই তার পেছনে খারাপ কোনো কারণ খোঁজেন? অবশ্যই খুঁজি। সেদিন আপনি যেভাবে হিরো সেজে আমার সাইকেল ঠিক করতে এলেন, আর আজ এই ওষুধের নাটক। আপনি আসলে নিজেকে খুব মহান প্রমাণ করতে চাইছেন, তাই না? আপনার যদি তাই মনে হয় তবে তাই। আমার কাজ শেষ, আমি এখন আসছি আফজাল চাচা। মিরাজ দোকানের বাইরে বেরিয়ে যায়। মেহেরিন গুম হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছে না এই লোকটা কেন তার চেনা জগতের মানুষের জন্য এত দরদ দেখাচ্ছে। আফজল চাচা, এই লোকটা আর কি কি কিনলো? সব দামি ইঞ্জেকশন আর ট্যাবলেট মা। আকবর সাহেবের যদি এই ওষুধগুলো ঠিকমতো পায় তবে হয়তো উনি আবারও কথা বলতে পারবেন। লোকটার মধ্যে কোনো একটা রহস্য আছে চাচা, আপনি সাবধানে থাকবেন।
কোত্থেকে এসে কি করছে কে জানে। মেহরিন ওষুধ নিয়ে দোকান থেকে বেরিয়ে দেখে মিরাজ ততক্ষণে ভিড়ের মধ্যে মিলিয়ে গেছে। মেহরিনের মনে এক অদ্ভুত অস্বস্তি দানা বাঁধে। অন্যদিকে সময় গড়িয়ে বিকেল 4টে হলো। মিরাজ এখন গ্রামের মধ্যমণি বসিরের চায়ের দোকানে বসে আছে। তার সামনে এক কাপ গরম লিকার চা। মিরাজ একটা পুরনো খবরের কাগজ খুলে পড়ার ভান করছে। তার কানের ভেতরে থাকা স্কিন কালার্ড ব্লুটুথ ইয়ারপিসটি সাধারণ চোখে ধরা পড়ার মতো নয়। দোকানের চারপাশে মানুষ জটলা করে আজ সকালের হাইওয়ের ঘটনা নিয়ে আলোচনা করছে। ঠিক তখনই থানার জিপটা দোকানের সামনে এসে থামে। জিপ থেকে নেমে আসে ওসি রফিক। তার পরনে আজ ইউনিফর্ম নেই, সাদা শার্ট আর প্যান্ট। তাকে দেখে চায়ের দোকানের মানুষগুলো কেমন যেন চুপ হয়ে যায়। বসির, এক কাপ কড়া করে চা দে তো, মাথাটা একদম জ্যাম জ্যাম করছে। জি বড়বাবু, দিচ্ছি। তার বড় টেনশনে আছেন মনে হচ্ছে। টেনশন হবে না, বর্ডারে ডাকাত পড়েছে, রতনরা হাসপাতালে ভর্তি, এর উপর ওই ফালতু বিল্টু পুল্টু এসে কাজটা আরো জটিল করে দিয়েছে। রফিক মিরাজের ঠিক পাশের বেঞ্চটাতে এসে বসে। মিরাজ কাগজের আড়ালে মুচকি হাসে। তার পকেটে থাকা স্মার্টফোনটি এখন একটি স্পেশাল হ্যাকিং মোডে আছে। বশির ভাই, চাটা বেশ ভালো হয়েছে। আর এক কাপ দেবেন চিনি ছাড়া? দিচ্ছি ভাই। আপনি কলকাতা থেকে এসেছেন তো, আমাদের এই কড়া চা কি সইতে পারে? সইতে হবে ভাই, এই গ্রামের যা আবহাওয়া, তাতে করা না হলে চলে না। মিরাজ কথা বলতে বলতে খুব সাবলীলভাবে নিজের চায়ের কাপটা রফিকের কাপের একদম কাছে রাখে। সে পকেটে থাকা ফোনের একটা বাটনে চাপ দেয়। রফিকের পকেটে থাকা ফোনের সিগন্যাল মিরাজের ফোনে ব্লিঙ্ক করতে শুরু করে। প্রক্সিমিটি ক্লোনিং শুরু হয়েছে। রফিকের ফোনের সব ডেটা এখন কপি হচ্ছে। কিরে রুস্তম, সারাদিন তো খবরের কাগজ নিয়ে বসে আছিস, গ্রামে জরিপ করতে এসেছিস না পড়াশোনা করতে? জরিপ তো করছি স্যার, কিন্তু গ্রামের রাজনীতি না বুঝলে তো এনজিওর কাজ করা যায় না। রাজনীতি বুঝে তোর কাজ নেই, বেশি ঘাটতে গেলে কিন্তু কলকাতার পথ ভুলে যাবি, বুঝেছিস? বুঝলাম স্যার, বড় বড় মানুষদের ব্যাপার আমরা ছোটরা না বুঝলেই ভালো। মিরাজের ফোনের স্ক্রিনে লেখা ওঠে কপি 100% কমপ্লিট। মিরাজ শান্তভাবে নিজের ফোনটা পকেটে রেখে দেয়। এখন ওসির কল রেকর্ড, চ্যাট মেসেজ সব মিরাজের হাতের মুঠোয়। এই বিল্টু আর পল্টুকে কালকের আগে ছাড়ছি না, শালাদের ডান্ডা মারলে যদি আসল অপরাধীর নাম বের হয়। আচ্ছা স্যার, আমি তাহলে উঠি, এনজিওর কিছু রিপোর্ট পাঠাতে হবে। মিরাজ চায়ের দাম মিটিয়ে দোকান থেকে বেরিয়ে আসে। রফিক এক মনে চা খেতে থাকে। সে টেরি পেল না তার জীবনের সব গোপন তথ্য এখন এই সাধারণ ছেলেটার কাছে। মিরাজ বাজারে ভিড় এড়িয়ে একটা নির্জন পুকুর পাড়ে গিয়ে বসে। সে নিজের কানে কানেক্ট করা ইয়ারপিসে রফিকের শেষ কিছু কল রেকর্ড শুনতে শুরু করে। চেয়ারম্যান সাহেব, আজ রাত 2টোর সময় গুদামে আসবেন, মালগুলো সরাতে হবে, ওই নতুন ছেলেটার উপর নজর রাখবেন। মিরাজের চোয়াল শক্ত হয়ে যায়। সে বুঝতে পারে আজ রাতে বড় কিছু ঘটতে চলেছে। তাকে তৈরি থাকতে হবে। খেলা তো এবার জমবে রফিক সাহেব। আপনার ফোনের সব পাপ এখন আমার ড্রাইভে সেভ হয়ে গেছে। মিরাজ আকাশের দিকে তাকায়। গোধূলির আলোয় গ্রামটা শান্ত মনে হলেও ভেতরে ভেতরে এক বড় ধরনের বিস্ফোরণের প্রস্তুতি চলছে। এদিকে মেহরিন তখন স্কুল থেকে ফিরে তার বাবার সাথে বারান্দায় বসে চা খাচ্ছিল। তার মনটা এখনো ওই ফার্মেসির দৃশ্যটাতে আটকে আছে। আব্বা, আপনি কি সিরাজ ভাইদের বাড়ির ওই নতুন ভাড়াটাকে দেখেছেন? হ্যাঁ মা, রুস্তম ছেলেটা বেশ ভালো, খুব বিনয়ী। কেন বলো তো? না আব্বা, কেমন যেন অদ্ভুত লাগে লোকটাকে, খুব রহস্যময়। মেহরিনের বাবা হাসেন। তিনি জানেন না যে এই রহস্যময় লোকটাই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে এসেছে। এদিকে মিরাজ পুকুর পাড় থেকে উঠে দাঁড়ায়। তার সামনে এখন অনেক কাজ। রাত গভীর হওয়ার আগেই তাকে নিজের ছক সাজিয়ে নিতে হবে। লালগোলার বাতাস এখন বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে। অপরাধী আর বিচারকের লড়াই এবার আরও তীব্র হতে চলেছে। পরের দিন সন্ধ্যা 6টা। লালগোলার সূর্যটা দিগন্তে ডুবে গিয়ে চারপাশটা একটা মায়াবী আলো আঁধারিতে ঢেকে দিয়েছে। গ্রামের প্রাইমারি স্কুলের পেছনের রাস্তাটা বেশ নির্জন। সারাদিনের কাজ শেষ করে মেহরিন একা হেঁটে ফিরছে। তার হাতে একগাদা পুরনো খাতার জমির দলিল। হঠাৎ দুটো বাইক এসে তার সামনে পথ আটকে দাঁড়ায়। বাইক থেকে নামে জুবাইর আর তার দুজন সাগরেদ। জুবাইরের চোখে একটা বিকৃত কামনার দৃষ্টি, মুখে বাঁকা হাসি।
কি গো মাস্টারেনি, আজ বড্ড দেরি করে ফেললে যে? একা একা ফিরতে ভয় করে না? ভয় পাবো কেন? এটা আমার বাপ দাদার গ্রাম। আপনি রাস্তা ছাড়ুন জুবায়ের সাহেব। আহা, রাগ করছো কেন? আমি তো শুধু একটু এগিয়ে দিতে এসেছিলাম। আর ওই দলিলগুলো, ওগুলো তো বড্ড ভারী। আমাকে দাও না, আমি বয়ে দিচ্ছি। দলিলগুলো ভারী হলেও আমার নিজের বইতে কোনো কষ্ট হচ্ছে না। আপনি নিজের চরকায় তেল দিন। মেহরিন পাশ কাটিয়ে চলে যেতে চায়, কিন্তু জুবায়ের তার হাত খপ করে চেপে ধরে। মেহরিনের চোখ রাগে জ্বলে ওঠে। হাত ছাড়ুন বলছি, আপনার সাহস তো কম না। সাহস আমার অনেক মাস্টারনি। চাচা বলেছে আজ রাতের মধ্যে দলিলগুলো না দিলেই তোমার বাপকে রাস্তা থেকে তুলে নেবে। এবার ভাবো, দলিল দেবে নাকি বাপের জান বাঁচাবে? আপনার চাচাকে কি বলবেন? মাস্টার মশাইয়ের মেয়ে, দলিল তো দূরের কথা, একটা খড়কুটোও দেবে না। ছাড়ুন আমাকে। মেহরিন প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জুবাইরের গায়ের জোরের কাছে সে পেরে ওঠে না। জুবাইর তাকে জোর করে নিজের দিকে টানতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে করতে একটা পুরনো সাইকেল তীব্র বেগে ছুটে আসে। সাইকেলের উপর বসা মিরাজ ওরফে রুস্তম, যে ইচ্ছে করে সাইকেলের ব্রেক ফেল হওয়ার নাটক করছে। আরে সরো সরো, ব্রেক ফেল করেছে, সরে দাঁড়াও সবাই। কেউ কিছু বোঝার আগে সাইকেলটা সজোরে এসে জুবাইরের পিঠে ধাক্কা মারে। জুবাইর ছিটকে মাটিতে পড়ার আগে মিরাজ তার সাইকেল নিয়ে জুবাইরের গায়ের উপর গিয়ে পড়ে। বাইরে থেকে দেখলে মনে হবে এটা নিখাদ একটা দুর্ঘটনা, কিন্তু পড়ার ঠিক আগের মুহূর্তে মিরাজ তার ডান হাতের কনুইটা জুবাইরের কলার বোনের একটা নির্দিষ্ট প্রেশার পয়েন্টে সাইন্টিফিকভাবে সজোরে আঘাত করে। আহ, আমার হাড় ভেঙে গেল রে। জুবাইর ব্যথায় কুকিয়ে উঠে মাটিতে লুটিয়ে পড়ে। তার কাঁধের হাড়টা তৎক্ষণাৎ ডিসলোকেট হয়ে গেছে। মিরাজও সাইকেল সমেত ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। ওরে বাবারে, আমার কোমরটা গেল রে। কে ভাই তুমি? রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলে কেন? মেরিন হতবাক হয়ে এই পুরো দৃশ্যটা দেখছে। সে ভাবে রুস্তম একটা আস্ত গর্দভ, যে ঠিকমতো সাইকেল চালাতেও পারে না। আপনার কি চোখ মাথায় থাকে? ব্রেক ফেল করেছে তো রাস্তার পাশে নামবেন, মানুষের গায়ের ওপর পড়েছেন কেন? আরে ম্যাডাম, আমি তো বলছিলাম সরতে, উনি তো সরলেন না। আমার দোষ কি? জুবাইরের লোকেরা তাকে তুলতে আসে। জুবাইর ব্যথায় কাতরাতে কাতরাতে মিরাজের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকায়। শালা কলকাতিয়া, তুই ইচ্ছে করে আমার উপর পড়েছিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। আহা রে ভাই, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে পড়িনি। ব্রেকটা সকাল থেকেই ডিস্টার্ব দিচ্ছিল। আমি বড্ড বেওকুফ, বুঝলেন? মেহেরিন রাগে গজগজ করতে করতে নিজের খাতাগুলো কুড়িয়ে নেয়। সে রুস্তমকে আরেক দফা বকা শুরু করে। আপনার মতো একটা অপদার্থ লোকের জন্য আজ আমার সব খাতা ধুলোয় মাখামাখি হলো। শহর থেকে এসে এখানে সাইকেল চালানোর শখ মেটাচ্ছেন? যান এখান থেকে। ম্যাডাম, আপনি তো দেখছি উপকারের বদলে পিন্ডি চটকাচ্ছেন। আমি তো আপনাকে বাঁচাতেই। চুপ করুন আপনি। আমাকে বাঁচাতে হবে না, আপনি নিজের সাইকেল বাঁচান, গর্দভ কোথাকার। মেহেরিন আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে হনহন করে চলে যায়। জুবাইরের লোকেরাও তাকে ধরে বাইকে তুলে নিয়ে যায়। সবাই চলে যাবার পর মিরাজ ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায়। তার চোখে আর সেই বোকা বোকা ভাবটা নেই। সেখানে এখন এক হিমশীতল সাইকোপ্যাথিক শিকারীর দৃষ্টি। উপকার যে করেছি সেটা তুমি একদিন বুঝবে মেহেরিন। আর জুবায়ের, তোর কলার বোনটা আমি এমনভাবে ভেঙেছি যে আগামী 1 মাস তুই হাত তুলতেও পারবি না। মিরাজ সাইকেলটা তুলে নিয়ে নির্জন রাস্তা ধরে ধীরে ধীরে হাঁটতে শুরু করে। তার মুখে একটা ক্রূর হাসি লেগে আছে। রাত 9টা। চেয়ারম্যান সিকান্দারের ডেরায় এখন থমথমে পরিবেশ। ড্রয়িং রুমের মাঝখানে জুবাইর একটা চেয়ারে বসে ব্যথায় গোঙাচ্ছে। একজন ডাক্তার তার কাঁধে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। সিকান্দার রাগে সারা ঘরময় পায়চারি করছে। সোফায় বসে আছে ওসি রফিক। ডাক্তার, ওর হাড়টা ঠিক হতে কতদিন লাগবে? হাতটা খুব খারাপভাবে সরে গেছে চেয়ারম্যান সাহেব, ওকে অন্তত 1 মাস বিশ্রাম থাকতে হবে। ডাক্তার চলে যাওয়ার পর সিকান্দার রফিকের দিকে ঘুরে দাঁড়ায়। তার চোখে মুখে চরম আক্রোশ।
কি হচ্ছে সব রফিক? পরশু রাতে বর্ডারে আমার লোক মার খেলো, আর আজ আমার নিজের ভাতিজাকে একটা রাস্তার ছোকরা এসে ধাক্কা মেরে হাত ভেঙে দিল। চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় এই রুস্তম ছেলেটা সাধারণ এনজিওর কর্মী নয়। ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর কথা বলার ধরন, সব কিছুতেই একটা সন্দেহজনক ব্যাপার আছে। আমি তো আগেই বলেছিলাম চাচা, ও ইচ্ছে করে আমার উপর পড়েছে। ওর কুইনের গুড আমি স্পষ্ট টের পেয়েছি। ও মার্শাল আর্ট জানে। মার্শাল আর্ট জানুক আর যাই জানুক, ওকে আমি এই লাল গোলায় পুঁতে ফেলবো। রফিক, কালকের মধ্যে ওর আসল পরিচয় বের কর। আমি দেখতে চাই ও কার লোক। আমি সব ডিটেলস কলকাতা হেডকোয়ার্টারে পাঠিয়েছি স্যার, কিন্তু এখন আমাদের মেইন সমস্যা হলো দলিলগুলো। মেহরিন যদি ওগুলো সরিয়ে ফেলে তবে হাইওয়ের প্রজেক্ট আটকে যাবে। মেহরিনের এত সাহস যে সে সিকান্দারের সাথে পাল্লা দেবে? আজ রাতেই ওর দর্প চূর্ণ করব। সিকান্দার ড্রয়ার থেকে একটা পিস্তল বের করে টেবিলের উপর রাখে। রফিক একটু নড়ে চড়ে বসে। কি প্ল্যান স্যার? পুলিশ পাঠাবো? না, পুলিশ দিয়ে কাজ হবে না। আজ রাতেই মাস্টারমশাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দে। এমনভাবে আগুন লাগাবি যেন সব দলিলপত্র পুড়ে ছাই হয়ে যায়। আর মেহরিন, তার কি হবে? মেহরিনকে ভয় দেখাবি আর ওই রুস্তম ছেলেটাকেও তুলে আনবি। আমি দেখতে চাই ওর ভেতরে কতটা মার্শাল আর্ট লুকিয়ে আছে। এই পুরো কথোপকথনটা অত্যন্ত পরিষ্কারভাবে রেকর্ড হচ্ছিল মিরাজের ল্যাপটপে। সে তার অন্ধকার ভাড়ার ঘরে বসে ইয়ারপিসে সবকিছু শুনছে। আগুন নিয়ে খেলবেন চেয়ারম্যান সাহেব? তাহলে এবার আগুনে পুড়ে মরার জন্য প্রস্তুত হন। মিরাজের ল্যাপটপের স্ক্রিনে রফিকের ফোনের লাইভ লোকেশন দেখাচ্ছে। সে দেখতে পাচ্ছে রফিকের লোকগুলো ধীরে ধীরে মেহরিনদের বাড়ির দিকে এগোচ্ছে। মিরাজ তার কালো ট্যাকটিক্যাল জ্যাকেটের চেইনটা টেনে ওপর পর্যন্ত আটকে দেয়। সে তার পুরনো ড্রয়ার থেকে একটা সাইলেন্সার লাগানো পিস্তল বের করে। 9 বছর আগে আপনারা আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলেন, আজ আমি আপনাদের ছাই করে দেব। মিরাজ জানালার ফাঁক দিয়ে আবার অন্ধকারে মিশে যায়। লালগোলার রাত আজ এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সাক্ষী হতে চলেছে, যার শেষ কোথায় কেউ জানে না। রাত 11টা। মিরাজ সবেমাত্র তার জ্যাকেটটা গায়ে চাপিয়েছে, ঠিক তখনই বাইরের গেটে ভারী বুটের শব্দ আর জোরে জোরে ধাক্কা দেওয়ার আওয়াজ শোনা যায়। মিরাজ জানালার পর্দা সামান্য ফাঁক করে দেখে ওসি রফিক দুজন কনস্টেবল নিয়ে তার ঘরের দিকে এগিয়ে আসছে। তার হাতে একটা টর্চ লাইট। দরজা খোল পুলিশ, দরজা খোল বলছি। মিরাজের কাছে সময় মাত্র কয়েক সেকেন্ড। সে বিদ্যুতের গতিতে তার ল্যাপটপ, লেজার ডিভাইস আর পিস্তলটা মেঝের একটা পুরনো কাঠের তক্তার নিচে লুকোনো চেম্বারে ঢুকিয়ে দেয়। এরপর সে তার সাধারণ চেক শার্টটা গায়ে গলিয়ে নেয় আর টেবিলের ওপর এনজিওর কিছু সাধারণ সার্ভে ফাইল আর একটা চশমা ছড়িয়ে রাখে। সে নিজের চুলগুলো একটু উস্কো খুস্কো করে দরজা খোলে। কে কে ওখানে? এত রাতে কি ব্যাপার স্যার? মিরাজ এমনভাবে কাঁপা কাঁপা গলায় কথা বলে যেন সে পুলিশের নাম শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। রফিক তাকে ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। কি ব্যাপার মানে? তুই এতক্ষণ ধরে দরজা খুলছিস না কেন? ভেতরে কি করছিস? না মানে স্যার, আমি তো ঘুমাচ্ছিলাম। সারাদিন গ্রামের রোদে ঘুরে খুব টায়ার্ড ছিলাম তো। ঘুমাচ্ছিলি? তোর চেহারা দেখে তো মনে হচ্ছে না তুই ঘুমাচ্ছিলি। কনস্টেবল, পুরা ঘর তন্ন তন্ন করে খোঁজো, দেখো কোনো অস্ত্র বা সন্দেহজনক কিছু পাও কি না। দুজন কনস্টেবল সাথে সাথে মিরাজের বিছানা, পুরনো ট্রাঙ্ক আর টেবিলের ড্রয়ারগুলো তছনছ করতে শুরু করে। মিরাজ ভয়ে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে। স্যার বিশ্বাস করুন, আমি একটা সাধারণ এনজিও কর্মী। আপনারা আমার ঘরে অস্ত্র খুঁজছেন কেন? চুপ কর শালা। আজ বিকেলে তুই ইচ্ছে করে জুবায়েরের গায়ের উপর পড়েছিলি তাই না? তোর মতলবটা কি বলতো? না না স্যার, আল্লাহর কসম, আমার সাইকেলের ব্রেক ফেল করেছিল। আমি তো ওনাকে সরতেও বলেছিলাম। আমি কেন ওনার গায়ের ওপর পড়তে যাব? মিরাজ এমনভাবে দুহাত জোর করে কাকুতি মিনতি করতে থাকে যে যে কেউ দেখলে ভাববে সে আসলেই একটা ভীতু গর্ধব। রফিক তার আইডি কার্ডটা টেবিল থেকে তুলে নেয়। তোর নাম রুস্তম, বাবার নাম আব্দুল খালেক, বাড়ি পার্ক সার্কেল, কলকাতা। জি স্যার, আমার সব কাগজপত্র তো লেখাই আছে।
আপনি চাইলে আমাদের হেড অফিসে ফোন করে জেনে নিতে পারেন। রফিক তার পকেট থেকে নিজের ফোনটা বের করে রুস্তমের আইডি কার্ডের বারকোডটা স্ক্যান করে। মিরাজ মনে মনে হাসে, কারণ এই আইডি কার্ড স্বয়ং কলকাতা পুলিশের স্পেশাল সাইবার সেল থেকে তৈরি করা। সরকারি পোর্টালেই তো তোর নাম দেখেছি, কিন্তু তোর চোখের ছাউনি তো সাধারণ ছোকরাদের মতন না। স্যার, আমরা গরিব মানুষ, চোখের চাউনি দিয়ে কি করব? আমাদের তো শুধু দুবেলা ভাতের চিন্তা। রফিক হঠাৎ করে হাত তুলে মিরাজের গালে সজোরে একটা থাপ্পড় মারে। মিরাজ ছিটকে গিয়ে পুরনো খাটের ওপর পড়ে। বেশি জ্ঞান দিবি না, এটা লালগোলা, কলকাতার রাস্তা না। এখানে যদি বেশি হিরোগিরি করতে যাস তবে সোজা বর্ডারের ওপার পার্সেল করে দেবো, বুঝেছিস? জি জি স্যার, আমি কালই গ্রামে জরিপ শেষ করে চলে যাব। আমাকে ছেড়ে দিন স্যার। ছেড়ে তো দিলাম, কিন্তু মনে রাখিস আমার নজর তোর উপরই আছে। চল রে, এখান থেকে কিছু পাওয়া যাবে না। রফিক কনস্টেবলদের নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তাদের জিপের আওয়াজ দূরে মিলিয়ে না যাওয়া পর্যন্ত মিরাজ সেই খাটের ওপরই ভয়ার্ত মুখে বসে থাকে। জিপের আওয়াজ মিলিয়ে যাওয়ার ঠিক পরের মুহূর্তে মিরাজের সেই কাঁপা কাঁপা ভয়ার্ত মুখমণ্ডলটা ধীরে ধীরে বদলে যেতে থাকে। তার চোখ দুটো এখন আর ভীতু এনজিও কর্মীর নয়, বরং এক শিকারী বাঘের মতো জ্বলজ্বল করছে। থাপ্পড়ের জোরটা ভালোই ছিল রফিক সাহেব, কিন্তু আপনি বুঝতে পারলেন না আপনি একটা ঘুমন্ত আগ্নেয়গিরিকে খুঁচিয়ে দিয়ে গেলেন। মিরাজ দ্রুত মেঝে থেকে তক্তা সরিয়ে তার ট্যাকটিক্যাল গিয়ারগুলো বের করে নেয়। সে জানে রফিক এখন সোজা মেহেরিনদের বাড়ির দিকে তার লোক পাঠাবে। রাত 3টে, লালগোলার শেষ প্রান্তে একটা পরিত্যক্ত জঙ্গল। এই জঙ্গলটার পাশ দিয়ে মেহেরিনদের বাড়ি যাওয়ার পেছনের রাস্তা। ঘুটঘুটে অন্ধকার, জঙ্গল থেকে শুধু শিয়াল আর পেঁচার ডাক ভেসে আসছে। সিকান্দারের পাঠানো 5 জন লোক হাতে পেট্রোলের ক্যান আর মশাল নিয়ে মেহেরিনদের বাড়ির দিকে এগোচ্ছে। এই কাদের, তাড়াতাড়ি চল, আজ মাস্টার মশাইয়ের বাড়ি এমন ভাবে জ্বালাবো যে ওই মেহরানি মেয়েটা সারা জীবন মনে রাখবে। সাবধানে পা ফেল, গ্রামের কেউ যেন টের না পায়। পেপারগুলো পড়ে গেলে চেয়ারম্যান সাহেব আমাদের অনেক বকশিস দেবে। গুন্ডারা যখনই মেহেরিনদের সীমানার প্রাচীরের কাছে পৌঁছায়, হঠাৎ পুরো জঙ্গল কাঁপিয়ে একটা তীক্ষ্ণ সাইরেনের শব্দ বেজে ওঠে। আরে কিসের শব্দ এটা? পুলিশের গাড়ি নাকি? পুলিশ তো আসবে না, ওসি স্যার তো বারণ করে দিয়েছে। এর শব্দ তো জঙ্গলের ভিতর থেকে আসছে। সাইরেনের শব্দটা কোনো গাড়ির নয়, বরং জঙ্গলের বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ছোট ছোট হাইটেক স্পিকার থেকে আসছে। গুন্ডারা ভয় পেয়ে থমকে দাঁড়ায়। কে ওখানে? সামনে আই। জঙ্গলের অনেক গভীরে একটা সাধারণ চেহারার পিকআপ ভ্যান দাঁড়িয়ে আছে। ভ্যানের ওপর একটা পুরনো ত্রিপল ঢাকা দেওয়া। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো সাধারণ মালবাহী গাড়ি, কিন্তু ত্রিপলের ভেতরে ভ্যানের ব্যাকডোর খোলে। ভেতরে কোনো মালপত্র নেই, বরং একটা অত্যাধুনিক মোবাইল কমান্ড সেন্টার তৈরি করা হয়েছে। ভেতরে 4টে বড় মনিটর জ্বলজ্বল করছে। একটাতে পুরো গ্রামের ড্রোন ফুটেজ, আরেকটাতে রফিকের হোয়াটসঅ্যাপ চ্যাট এবং অন্যটাতে সিকান্দারের কল লিস্ট লাইভ হ্যাক হয়ে দেখাচ্ছে। মিরাজ সেখানে বসে আছে, তার পরনে এবার পুলিশের কালো ট্যাকটিক্যাল ভেস্ট, কাঁধে চকচক করছে ডিজিপি লেখা ব্যাজ। সে এখন আর ছদ্মবেশী রুস্তম নয়, সে স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান মিরাজ আহমেদ। মিরাজ তার সিটের পাশ থেকে একটা অত্যাধুনিক সাইলেন্সার লাগানো স্নাইপার রাইফেল বের করে। সে তার নাইট ভিশন স্কোপ দিয়ে মেহেরিনদের বাড়ির দিকে তাক করা গুন্ডাদের স্পষ্ট দেখতে পাচ্ছে। ঠিক তখনই তার এনক্রিপ্টেড ফোনে কলকাতা হেডকোয়ার্টার থেকে ডিআইজি স্যারের কল আসে। মিরাজ শান্তভাবে ফোনটা রিসিভ করে। হ্যালো মিরাজ, তোমার ওখানে তো অনেক অ্যাক্টিভিটি দেখেছি স্যাটেলাইটে। সিকান্দারের লোকেরা তো মাস্টার মশাইয়ের বাড়ির দিকে যাচ্ছে। তুমি কি ব্যাকআপ ফোর্স চাও? নেগেটিভ স্যার, দিস ইজ ডিজিপি মিরাজ। টার্গেটস আর ইন মাই ক্রসহেয়ার। কোনো ফোর্সের দরকার নেই। কিন্তু ওরা তো আগুন লাগিয়ে দেবে, তুমি একা কিভাবে সামলাবে? ওদের ধারণা ওরা এই গ্রামটা কন্ট্রোল করছে স্যার, কিন্তু ওরা জানে না এই গ্রামের প্রতিটি ধূলিকণা এখন আমার হাতের মুঠোয়। মিরাজ স্নাইপারের স্কোপের ভেতর দিয়ে কাদেরের হাতে থাকা পেট্রোলের ক্যানটার দিকে তাক করে। তার আঙুল ট্রিগারের উপর স্থির হয়ে আছে। মেহেরিনের গায়ে একটা আঁচড়ও লাগবে না স্যার। ফেজ 2 ইনিশিয়েটেড।
মিরাজের ভয়ঙ্কর ও কনফিডেন্ট চোখের ওপর ফোকাস স্থির হয়। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। দীর্ঘ 9 বছরের প্রতিশোধের এই তো মাত্র শুরু। লালগোলার রাত আজ শুধু একটা আগুন দেখবে না, বরং এক ফিনিক্স পাখির পুনর্জন্ম দেখবে, যে ফিনিক্স তার নিজের ছাই থেকে উঠে এসে শত্রুদের ভস্ম করে দেবে। মিরাজের আঙুল স্নাইপারের ট্রিগারের ওপর স্থির হয়ে আছে। তার চোখ স্কোপের ভেতর দিয়ে লক্ষ্যবস্তুর ওপর একদম নিবদ্ধ। ফেজ 2 ইনিশিয়েটেড কথাটা বলেই মিরাজ অত্যন্ত ঠান্ডা মাথায় ট্রিগারটা চেপে ধরে। ঘুটঘুটে অন্ধকার। মেহরিনদের বাড়ির টিনের চালের ঠিক নিচে দাঁড়িয়ে আছে কাদের আর তার 3 শাগরেদ। তাদের হাতে পেট্রোলের বড় ক্যান আর দেশলাই। এই জলদি করা, চালের ওপর ভালো করে ঢাল। মাস্টার মশাইয়ের ঘর যেন এক নিমিষে দাউ দাউ করে জ্বলে ওঠে। কাদের ভাই, ভেতরে তো সবাই ঘুমাচ্ছে, আগুন দিলে তো জ্যান্ত পুড়ে মরবে। মরলে মরবে, চেয়ারম্যান সাহেবের হুকুম, শুধু পেপারগুলো পড়লেই হবে না, ভয়টাও ঢোকাতে হবে। তুই ঢাল। গুন্ডাটি পেট্রোলের ক্যানটা উঁচু করে টিনের চালে ঢালতে যাবে, ঠিক সেই মুহূর্তে দূর জঙ্গল থেকে বাতাস ছিঁড়ে একটা ফিস শব্দ ধেয়ে আসে। সুপারসনিক সাইলেন্সড স্নাইপারের বুলেটটা নিখুঁত নিশানায় এসে সোজা পেট্রোলের ক্যানটা আঘাত করে। ক্যানটা সজোরে ফেটে যায় এবং সমস্ত পেট্রোল গুন্ডাদের গায়ে আর মাটিতে ছিটকে পড়ে। আরে কি হলো এটা? ক্যানটা ফাটল কিভাবে? ভাই, আমার চোখের পেট্রোল ঢুকে গেছে। কে মারলো পাথর? গুন্ডারা কিছু বুঝে ওঠার আগে তাদের মাথার ওপর ভনভন শব্দ করে একটা ছোট কালো রঙের ডেকন ড্রোন উড়ে আসে। ওপরের দিকে দেখ, ওটা কি উড়ছে? পাখির মতো আওয়াজ হচ্ছে। ড্রোনটার নিচ থেকে একটা ছোট কৌটোর মতো জিনিস সোজা কাদেরের পায়ের কাছে এসে পড়ে। সেটা একটা অত্যাধুনিক ফ্ল্যাশ ব্যাং গ্রেনেড। 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে একটা বিকট শব্দ এবং 1000 ওয়াটের তীব্র সাদা আলোয় পুরো উঠোনটা ঝলসে ওঠে। আমার চোখ, কিছু দেখতে পাচ্ছি না রে। তীব্র আলো আর কানের পর্দা ফাটানোর শব্দে 4 জন গুন্ডায় সাময়িকভাবে অন্ধ বধির হয়ে যায়। তারা চোখ চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করতে থাকে। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক চিরে একটা কালো ছায়া মেহরিনদের উঠোনে এসে নামে। সে মিরাজ। তার হাতে কোনো আগ্নেয়াস্ত্র নেই। মিরাজ তার ট্যাকটিক্যাল গ্লাভস পরা হাত দিয়ে প্রথম গুন্ডাটার ঘাড়ের কাছে ধরে এক ঝটকায় তাকে মাটিতে আছড়ে ফেলে। লোকটা টু শব্দ করার আগে জ্ঞান হারায়। কে রে তুই? কাদের ভাই, কেউ একজন আমাদের মারছে। দ্বিতীয় গুন্ডাটা অন্ধের মতো হাত পা ছুটতে থাকে। মিরাজ নিচু হয়ে লোকটার পা ধরে টেনে ফেলে দেয় এবং মুহূর্তের মধ্যে তার গলায় একটা নিখুঁত জুজুৎসু চোখ হোল্ড বসিয়ে দেয়। 10 সেকেন্ডের মধ্যে লোকটার শরীর নেতিয়ে পড়ে। চেয়ারম্যান সাহেবের গায়ে হাত, তোকে আমি। কাদের নিজের পকেট থেকে ছুরি বের করার চেষ্টা করে। মিরাজ বিদ্যুতের গতিতে এগিয়ে গিয়ে কাদেরের হাতের কবজি মুচড়ে দেয় এবং হাঁটু দিয়ে তার বুকে সজোরে আঘাত করে। মাত্র 45 সেকেন্ড। এইটুকু সময়ের মধ্যে 4 জন সশস্ত্র গুন্ডা মাটিতে হাত পা ছড়িয়ে বেহুশ হয়ে পড়ে আছে। মিরাজের শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক। মিরাজ তার ট্যাকটিক্যাল ভেস্ট থেকে পুলিশের স্পেশাল কালো রঙের জিপ টাই বের করে। খুব দ্রুত সে 4 জনের হাত আর পা পেছনে মুড়ে শক্ত করে বেঁধে দেয়। এই গ্রামে আগুন লাগানোর আগে তাদের নিজেদের পড়তে হবে। মিরাজ উঠোনে ছড়িয়ে থাকা পেট্রোলের গন্ধটা একবার শুকে নেয়। তার নজর যায় মেহরিনের ঘরের বন্ধ জানালার দিকে। সে জানে মেহরিন নিরাপদে আছে। দূর থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসতে শুরু করে। মিরাজ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে আবার সেই অন্ধকারের মধ্যে নিঃশব্দে মিলিয়ে যায়। রাত পোহাতে শুরু করে। ভোরের আলো ফুটতেই মেহরিনদের বাড়ির নিস্তব্ধতা ভেঙে যায়। মেহরিন ঘুম থেকে উঠে বারান্দায় আসতে একটা উগ্র পেট্রোলের গন্ধ তার নাকে এসে লাগে। কিসের এত গন্ধ? মনে হচ্ছে উঠোনে কেউ পেট্রোল ঢেলেছে।